আসসালামু আলাইকুম। আমি মানব বিজ্ঞান থেকে আবিদা বিনতে ইমরান। আজকে আমি তোমাদের এইচএসসি একটা টপিক তোমাদেরকে দেখিয়ে দিই, which is যে ইংলিশ ফর টুডের লেসন 8 রিলেশনশিপস এর লেসন 4 ফ্যামিলি রিলেশনশিপস। ঠিক আছে, আমি আজকে তোমাদেরকে এই লেসনটি শেষ করিয়ে দিব। ঠিক আছে, আমরা দেখি তাহলে আজকে কি কি পড়াবো। আমি তোমাদেরকে টেবিল অফ কন্টেক্সট আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, which is যে এখানে তোমরা খেয়াল করো যে এখানে টেবিল অফ কন্টেক্সটে কি কি আছে। এখানে ফার্স্টে আছে যে মাল্টিপল চয়েস কোশ্চেন্স বেসড অন দ্য টেক্সট অ্যাবাউট ফ্যামিলি রিলেশনশিপস। ওকে, তো সেকেন্ড পয়েন্টে আমরা দেখব যে অর্থাৎ আমি তোমাদেরকে আজকে প্রথমে পড়াবো কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন টেক্সট বেসড, এবং সেকেন্ডলি আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে যে ভোকাবুলারি বেসড কিছু এমসিকিউ তোমাদেরকে আমি দেখিয়ে দিব, এবং অ্যালং উইথ দেয়ার অ্যান্সার সহ আমি তোমাদেরকে সেটি শেষ করিয়ে দিব। এই যে লেসন 8-এর যে ইউনিট 8-এর যে লেসন 1 আছে, হুইচ ইজ ফ্যামিলি রিলেশনশিপ, এইটার লেসনটা আমি তোমাদের কাছে কমপ্লিট করে দিব। ওকে, তো দেখো এরপরে আমরা 3 নম্বরে কি পড়বো, যে সামারি, রাইট এ সামারি ফলোইং দ্য ফ্যামিলি রিলেশনশিপ। তোমাদেরকে আমি সামারি কিভাবে লিখতে হয় বা সামারিতে কিভাবে তোমরা মার্ক ভালো ক্যারি করতে পারো, এটি আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দিব। ওকে, আমরা পরের স্লাইডে যাচ্ছি। তো তোমরা দেখো এখানে কি আছে। এখানে একটা টেক্সট দেওয়া আছে, ঠিক আছে। টেক্সটে কি লেখা আছে তোমরা খেয়াল করো, যে রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড দেন ডিসকাস দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। অর্থাৎ টেক্সটটি পড়তে বলা হয়েছে, এবং টেক্সটের পরে যেই ডিসকাশনটা আছে সেটি ডিসকাশনটা শেষ করার পর তোমাদেরকে কোশ্চেনের অ্যান্সার করতে বলা হয়েছে। ওকে, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড দেন ডিসকাস দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। ওকে, আমরা তাহলে টেক্সটে যাচ্ছি। ঠিক আছে, প্রথমে দেখো কি বলা আছে, যে ফ্যামিলি রিলেশনশিপ, দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, ওকে, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, ঠিক আছে, আমি তাহলে তোমাদেরকে লাইন বাই লাইন অর্থ সহ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে অর্থটা দেওয়া আছে, তোমরা এই আমার যে স্লাইডটা আছে তোমরা এই স্লাইডটি পেতে পারো, কিন্তু এটার জন্য একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে যে তোমরা যদি তোমাদের কাছের যে বন্ধু বান্ধব আছে যারা তোমাদের সাথে এবার পরীক্ষা দিচ্ছে এইচএসসি 25 ব্যাচ, তাদেরকে তোমরা আমার ক্লাসে মেনশন দিতে পারো, এবং এই ক্লাসটি শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিতে পারো যে আমি তোমাদেরকে আজকে এই লেসনটি শেষ করে দিচ্ছি। কেমন? ওকে, তাহলে তোমরা কিন্তু ইজিলি আমাদের পেজ থেকে বা মানবিজ্ঞান পেজ থেকে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে। এর জন্য তোমাদের সবাইকে ক্লাসটি হচ্ছে শেয়ার করতে হবে, মেনশন করতে হবে বন্ধুদেরকে, এবং জানিয়ে দিতে হবে যে আজকে এই টপিকটি পড়ানো হয়েছে। ওকে, আমরা তাহলে পরে আসি। তো ফার্স্টে দেখো কি বলা হয়েছে, যে ফ্যামিলি রিলেশনশিপ, এই যে ফ্যামিলি রিলেশনশিপ দ্যাট ফ্যামিলি রিলেশনশিপ দ্য ফেমাস গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল said ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যানিমেল। অর্থাৎ ফ্যামিলি রিলেশনশিপ নিয়ে একজন ফেমাস গ্রিক দার্শনিক, ফিলোসফার মানে হচ্ছে দার্শনিক, ঠিক আছে, ফিলোসফার মানে হচ্ছে দার্শনিক, ফিলোসফার মানে হচ্ছে দার্শনিক, ঠিক আছে। গ্রিক ফিলোসফার মানে হচ্ছে গ্রিক দার্শনিক, অর্থাৎ গ্রিক দার্শনিক ফিলোসফার যিনি ছিল, মানে গ্রিক দার্শনিক অর্থাৎ গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল। অ্যারিস্টটল কি তোমরা ইতিমধ্যে হয়তো সবাই চিনো। অ্যারিস্টটল কিন্তু গ্রিকের যেই ফেমাস কিছু দার্শনিক আছে তাদের মধ্যে অন্যতম ছিল, ঠিক আছে। এবং অ্যারিস্টটলকে কিন্তু বলা হয় আমাদের জ্ঞানের পিতা, ঠিক আছে, বা দ্য ফাদার অফ নলেজ বলা হয় আমাদের অ্যারিস্টটলকে। ওকে, এখানে অ্যারিস্টটলটা হচ্ছে আমাদের the father of knowledge অথবা জ্ঞানের পিতা। ওকে, অ্যারিস্টটলকে বলা হয় হচ্ছে জ্ঞানের পিতা। ওকে, আমরা তাহলে দেখি যে কি আছে। ওকে, তো দেখো তোমরা, যে ফ্যামিলি রিলেশনশিপ দ্য ফেমাস গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল সেড ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যানিমেল। অর্থাৎ অ্যারিস্টটল বলে গিয়েছেন যে ফ্যামিলি রিলেশনশিপ নিয়ে তার একটি উক্তি আছে, বিখ্যাত উক্তি, হুইচ ইজ ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যানিমেল। অর্থাৎ মানুষ স্বভাবতই একজন সোশ্যাল এলিমেন্ট, মানে হচ্ছে সামাজিক প্রাণী।
ওকে, তাহলে what that meant was that man by instinct seeks company of others and establishes relationships. আচ্ছা, ওকে, তাহলে কি আছে দেখো যে what he meant was, মানে সে যেটা মিন করেছিল সেটি হচ্ছে that man, মানুষ মূলত বাই ইনস্টিক্ট, অর্থাৎ তার স্বভাবতভাবেই বা স্বভাবতই সে হচ্ছে সিক্স কোম্পানি অফ আদার্স, মানে হচ্ছে সে স্বভাবতই তার যেই বাই ইনস্টিংক্ট যে ব্যাপারটা, সে স্বভাবতই অন্য মানুষের যে কোম্পানি সেটা সে সিক করে বা সে সেই কোম্পানিটা খুঁজে। কোম্পানি মানে কি? সঙ্গ। ওকে, সেই সঙ্গটা মানুষের ইনস্টিংক্ট থেকে স্বভাবতই সে তার সঙ্গ খুঁজে। তারপর কি বলা হয়েছে দেখো, অ্যান্ড এস্টাবলিশেস, এবং স্ট্যাবলিশ করে বা প্রতিষ্ঠিত করে রিলেশনশিপ বা সম্পর্ক। ওকে, মাচ লাইক মোস্ট অ্যানিমেলস অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ মাচ লাইক মোস্ট অ্যানিমেলস অফ দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে ওয়াইল্ডের যে অন্যান্য প্রাণী সকল আছে বা অন্যান্য জীব জন্তু বা জীব জানোয়ার যারা আছে তাদের মতোই মানুষও কিন্তু অন্যান্য যে সঙ্গ সেটা খুঁজে, এবং বাই নেচার বা বাই ইনস্টিংক্ট সেটা বলা হয়েছে। এবং পরে বলা হয়েছে ফর কম্পানিয়নশিপ অ্যান্ড ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, অর্থাৎ তার কম্পানিয়নশিপের জন্য, যেমন ওয়াইল্ডের যে প্রাণীগুলো আছে তারা যেমন কম্পানিয়নশিপের জন্য, ফর ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল বা ইমোশনাল সাপোর্টের জন্য তারা যেমন অন্য একটা সঙ্গ খুঁজে, সেরকম মানুষও তাকে সাপোর্ট দেওয়ার জন্য বা তার কম্পানিয়নশিপ বা তাকে সঙ্গ দেওয়ার জন্য এবং তাকে ফিজিক্যাল এবং ইমোশনাল সাপোর্ট দেওয়ার জন্য, হুইচ ইজ শারীরিক এবং মানসিক যে একটা সাপোর্ট দেওয়া বা একটা কেউ আছে সেটা ফিল করানো, এটা বোঝার জন্য বা এই অনুভূতিটা ফিল করার জন্য মানুষ স্বভাবতই সে একটা সঙ্গ খুঁজে, এটি বলা হয়েছে। ওকে, তারপর কি বলা হয়েছে দেখো, আনলাইক দ্য এনিমেলস, হাউএভার আনলাইক দ্য এনিমেলস, ওকে, কিন্তু এনিমেল ছাড়াও বা এনিমেল বাদেও মানুষের যেটা আছে সেটা কি বলা হয়েছে দেখো, যে ম্যানস রিলেশনশিপ গিভ মিনিং টু হিজ এক্সিস্টেন্স। ওকে, কিন্তু আদার্স যে ওয়াইল্ড অ্যানিমালস আছে ওটা ছাড়া মানুষের রিলেশনশিপটা কেন ডিফারেন্ট সেটা বলা হয়েছে। কারণ কি, মানুষের রিলেশনশিপটা তাকে তার এক্সিস্টেন্সের মিনিং দেয়। ঠিক আছে, আমরা যে সোশ্যাল অ্যানিমাল, আমরা হচ্ছে হিউম্যান বিং। ঠিক আছে, তো হিউম্যান বিং এর যে একটা এক্সিস্টেন্স সেটা তার সঙ্গ তাকে হচ্ছে মিনিংটা দেয়। ওকে, তো দেখো যে ম্যানস রিলেশনশিপ গিভ মিনিং টু হিজ এক্সিস্টেন্স অ্যান্ড, এবং inspire him to do well in education, in workplace, or in profession that he pursues, অর্থাৎ অন্যান্য ওয়াইল্ড অ্যানিমেলের ক্ষেত্রে কিন্তু এত কিছু খেয়াল করার প্রয়োজন হয় না। তারা কিন্তু কি করে, আমরা সাধারণত যদি একটু প্রাণীকুলের দিকে তাকাই, তারা কিন্তু খায় দায় ঘুমায়, তাদের এইটাই জীবন। এটা ছাড়াও তারা কিন্তু এইটার জন্যই সেফ ফিল করার জন্য তারা সঙ্গ খুঁজে, কিংবা পরিবার গঠন করার জন্য তারা সঙ্গ খুঁজে, হুইচ ইজ রিলেটেড টু ম্যান বা হিউম্যান বিং। ওকে, কিন্তু মানুষের যেটা ডিফারেন্স বা মানুষের সঙ্গ বা মানুষের রিলেশনশিপ কেন ডিফারেন্ট ওয়াইল্ড অ্যানিমেলের তুলনায়, এই জন্যই ডিফারেন্ট যে মানুষের রিলেশনশিপটা তাকে তার এক্সিস্টেন্সের যে প্রায়োরিটি বা এক্সিস্টেন্সের যে মিনিং সেটা তাকে গিফট করে বা সেটা তাকে প্রদান করে। বুঝা গেল? ওকে, তাহলে এরপরে কি আছে দেখো, অ্যান্ড ইন্সপায়ার হিম টু ডু ওয়েল ইন এডুকেশন, অর্থাৎ তাকে ইন্সপায়ার করে বা তাকে প্রভুত্ব করে বা তাকে উদ্বুদ্ধ করে যে তাকে এডুকেশনে ভালো করতে হবে, ওয়েল ইন এডুকেশন, ইন ওয়ার্কপ্লেস, তাকে যে তার যে কর্মক্ষেত্র আছে সেখানে তাকে ভালো করতে হবে, অ্যান্ড অর, মানে অথবা ইন প্রফেশন, অথবা তার যে পেশা আছে তাকে সেখানে সেই ক্ষেত্রগুলোতে ভালো করতে তাকে ইন্সপায়ার করে কিংবা তাকে উদ্বুদ্ধ করে তার রিলেশনশিপটা। ওকে, তারপরে কি বলা হয়েছে, দ্যাট হি পারসিউস, অর্থাৎ সেই যে পেশায় নিয়োজিত আছে বা সে যে কর্মক্ষেত্রে বা সে যে এডুকেশনে নিয়োজিত আছে সে প্রত্যেকটা ক্ষেত্রে তাকে ভালো করতে তার রিলেশনশিপগুলো ইন্সপায়ার করে বা উদ্বুদ্ধ করে, এবং তার যে এক্সিস্টেন্স আছে
অর্থাৎ এই যে এখানে যে এক্সিস্টেন্সের কথাটা আছে, গিভ মিনিং, তার এক্সিস্টেন্সকে মিনিংফুল করে। ওকে, তাহলে ইন সামারি আমরা যদি বলতে চাই তাহলে তোমাকে অর্থটা খেয়াল করো, যে বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন মানুষ প্রকৃতিগতভাবেই একটি সামাজিক জীব, যেটা আমি তোমাদেরকে আগেই বলেছি। ওকে, এর দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন যে মানুষ তার সহজাত প্রবৃত্তির কারণে বেশিরভাগ বন্য প্রাণীদের মতো সহচর্য, শারীরিক এবং মানসিক সহযোগিতার জন্য সঙ্গ খোঁজ করে, যেটা তোমাদেরকে আমি এর আগেও বলেছি। ওকে, তো এবং সম্পর্ক স্থাপন করে, বোঝা গেল, অন্যান্য ওয়াইল্ড অ্যানিমেলের মতোই বা অন্যান্য জীবকুলের প্রাণীদের মতোই, ঠিক আছে, এবং বন্য প্রাণীদের মতো। ওয়াইল্ড অ্যানিমেল মানে হচ্ছে বন্য প্রাণী, বোঝা গেল। ওকে, এরপরে খেয়াল করো যে যদিও প্রাণীদের সাথে মানুষের পার্থক্য হলো, আমি তোমাদেরকে এটা অন্য কালার দিয়ে দেখাই। এই যে দেখো, আমি তোমাদেরকে অর্থটা অন্য কালার দিয়ে বুঝাচ্ছি, ঠিক আছে। এবং যদিও প্রাণীদের সাথে মানুষের পার্থক্য হলো মানুষের সম্পর্কগুলো তার অস্তিত্বের অর্থ প্রদান করে এবং তাকে তার শিক্ষা, কর্মক্ষেত্র এবং সে যে পেশায় নিয়োজিত আছে বা পেশায় নিয়োজিত রয়েছে সে ক্ষেত্রগুলোতে ভালো করতে অনুপ্রাণিত করে। বুঝা গেল? এটা হচ্ছে এটার ফুল একটা মিনিং। ওকে, আমরা তাহলে পরের স্লাইডে যাই, ঠিক আছে? ওকে, এরপরের প্যাসেজ তোমরা খেয়াল করো। ওকে, এরপরের প্যাসেজ তোমরা খেয়াল করো যে রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস, সম্পর্ক নানা ধরনের হয়ে থাকে। সাম আর ফ্যামিলিয়াল, ফ্যামিলিয়াল মানে হচ্ছে পারিবারিক যেটা, সেটা হচ্ছে আমাদের বলা হয় ফ্যামিলিয়াল। ওকে, ফ্যামিলিয়াল মানে হচ্ছে পারিবারিক। ওকে, অ্যান্ড ইন্টিমেট, ঘনিষ্ঠ। ইন্টিমেট মানে কি? ইন্টিমেট মানে হচ্ছে ঘনিষ্ঠ। ঠিক আছে। রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস, সাম আর ফ্যামিলিয়াল, কিছু পারিবারিক, এবং অ্যান্ড ইন্টিমেট, কিছু ঘনিষ্ঠ, ফর্ম বাই ব্লাড অ্যান্ড ম্যারেজ। ফর্ম বাই মানে কি? ফর্ম বাই মানে হচ্ছে যেগুলো গড়ে ওঠে। ফর্ম বাই মানে হচ্ছে গড়ে ওঠা। গড়ে ওঠা, ঠিক আছে। ফর্ম বাই মানে হচ্ছে গড়ে ওঠা, যেগুলো গড়ে ওঠে। এখানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে হচ্ছে গড়ে উঠে, যেহেতু এটা ফুল বাক্য, যেটা বাক্যের মিনিং দিবে সে অনুযায়ী কিন্তু আমাদেরকে এগুলো ব্যবহার করতে হবে, যেগুলো আমাদের ফ্রেজাল ওয়ার্ড গুলো আছে সেগুলো। ফর্ম বাই ব্লাড অ্যান্ড বাই ম্যারেজ, যেগুলো রক্তের সম্পর্ক এবং বিবাহের মাধ্যমে সম্পন্ন হয়, ঠিক আছে। ব্লাড অ্যান্ড বাই ম্যারেজ অর্থাৎ কিছু আছে রক্তের সম্পর্ক এবং কিছু আছে বিবাহের মাধ্যমে যেগুলো সম্পর্ক হয় সেগুলো। ওকে, এরপরের লাইন তোমরা খেয়াল করো কি আছে। Some are social, like the ones we have with friends, and some are made in school, where we form close bonds with classmates and teachers. বোঝা গেল? কি বোঝা গেল? তাহলে আমরা এই অর্থটা খেয়াল করি। সেটা হচ্ছে যে কিছু সম্পর্ক আছে যেগুলো ফ্যামিলিয়াল, যেগুলো পারিবারিক, এবং কিছু সম্পর্ক আছে খুব ঘনিষ্ঠ। কিভাবে গড়ে ওঠে? রক্তের সম্পর্কের মাধ্যমে এবং বিবাহের মাধ্যমে। এবং কিছু আছে সোশ্যাল বা সামাজিক, ঠিক আছে, কিছু আছে সামাজিক, যেগুলো কিভাবে গড়ে ওঠে? যেগুলো গড়ে ওঠে হচ্ছে লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, যেগুলো সাধারণত আমরা আমাদের বন্ধুদের মাঝে যেটা ফিল করি, মানে আমাদের বন্ধুদের সাথে আমাদের যেরকম রিলেশনশিপ সেগুলো কিছু আছে। এবং সাম আর মেড ইন স্কুল, কিছু কিছু স্কুলে গঠিত হয়, বা আমরা যখন স্কুলে পড়াশোনা করি তখন আমাদের কিছু গঠিত হয়। এরপরে ওয়ার, যেখানে
উই ফর্ম ক্লোজ বন্ডস, যেখানে আমরা ক্লোজ বন্ডস মানে কি ঘনিষ্ঠ বন্ধন, ওকে, এটা মানে হচ্ছে ঘনিষ্ঠ বন্ধন। ওকে, ক্লোজ বন্ডস মানে হচ্ছে ঘনিষ্ঠ বন্ধন, ঠিক আছে। ক্লোজ বন্ডস উইথ ক্লাসমেটস, সহপাঠীদের সাথে। ক্লাসমেটস মানে হচ্ছে সহপাঠী। সহপাঠী অ্যান্ড টিচার্স, উইথ টিচার্স বা শিক্ষকদের সাথে, ঠিক আছে। ওকে, এই লাইনটা তোমরা বুঝতে পারলা। এরপর দেখো, খেয়াল করো, রিলেশনশিপস ক্যান অলসো বি ফস্টার্ড ইন ওয়ার্কপ্লেস, হুইচ ইজ পেশাগত থেকে সামাজিক সম্পর্কে, I'm sorry, relationships can also be fostered in workplace. রিলেশনশিপ ফস্টার্স মানে কি, অর্থাৎ ফস্টার্স মানে হচ্ছে I'm sorry, relationship can also be fostered in workplace which may quickly change from professional to social. অর্থাৎ এই লাইনটার পুরো অর্থ যদি আমি বলি তোমাদেরকে, সেটার অর্থ হচ্ছে পেশাগত থেকে সামাজিক সম্পর্কে পরিণত হতে পারে, যেগুলো মানে অর্থাৎ কর্মস্থলেও সম্পর্ক স্থাপন করা যায়, যেটি খুব দ্রুতই হয়। এটার মানে হচ্ছে এটা, এই যে খেয়াল করো, এই যে কর্মস্থলেও সম্পর্ক স্থাপন করা যায় যেটি দ্রুতই হয়, ঠিক আছে। রিলেশনশিপ ক্যান অলসো বি ফস্টার্ড ইন ওয়ার্কপ্লেস which may quickly change from professional to social. অর্থাৎ যে আমাদের সম্পর্কগুলো আছে সেগুলো কিন্তু আমাদের যে ওয়ার্কপ্লেস, আমাদের যে কর্মক্ষেত্র এবং আমাদের যে প্রফেশনাল লাইফ এবং যে সোশ্যাল লাইফ, সবগুলো কিন্তু কানেক্ট করে। এটাই বলা হয়েছে যে which may quickly change, যেটি কুইকলি চেঞ্জ হতে পারে কিংবা খুব দ্রুতই চেঞ্জ হতে পারে। কোত্থেকে? চেঞ্জ ফ্রম, এই যে চেঞ্জ ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল, টু সোশ্যাল, এই তো বুঝা গেল। তাহলে আমি তোমাদেরকে এই লাইনটার অর্থ আবারও বলছি, খেয়াল করো। রিলেশনশিপস ক্যান অলসো বি ফস্টার্ড ইন ওয়ার্কপ্লেস, কর্মক্ষেত্রে, হুইচ মে কুইকলি চেঞ্জ, যেটা খুব দ্রুতই পরিবর্তন হতে পারে, ফ্রম, কোথা থেকে? ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল, কর্মক্ষেত্র থেকে সামাজিক যে বিষয়টা সেখানে চেঞ্জ হতে পারে, খুব কুইকলি চেঞ্জ হতে পারে এবং গঠিত হতে পারে আমাদের কর্মক্ষেত্রে বা ওয়ার্কপ্লেসে, ঠিক আছে। আচ্ছা, এরপরে খেয়াল করো যে দেয়ার আর রিলেশনশিপস অলসো বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমালস, এবং তোমরা এটা খেয়াল করো, আমি এই লাইনটা একটু ডিফারেন্টলি রেড কালার দিয়ে তোমাদেরকে বুঝাচ্ছি, যে এই যে খেয়াল করো যে দেয়ার আর রিলেশনশিপস অলসো বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমালস, বিটুইন মাঝে, চিলড্রেন বাচ্চাদের মধ্যে, অ্যান্ড দেয়ার টয়েস, টয়েস মানে হচ্ছে খেলনা, দ্যাট দে ক্যান নট পার্ট উইথ, অর্থাৎ কি বলা হয়েছে দেখো, দেয়ার আর রিলেশনশিপস, এখানেও কিছু সম্পর্ক আছে, অলসো বিটুইন, যেটার মধ্যে, পরে হচ্ছে হিউম্যান বিংস অ্যান্ড এবং এনিমেলস, অর্থাৎ হিউম্যান বিংস এবং এনিমেলের মধ্যে যে একটা কানেক্টেড একটা সম্পর্ক বা একটা খুব মিলের একটা সম্পর্ক, বা আমরা যারা পেট রাখি আমরা কিন্তু সেটা কানেক্ট করতে পারবো, যে আমাদের যখন একটা পেট থাকে বা আমাদের যখন ধরো একটা বিড়াল, ধরো তোমরা যারা মেয়েরা আছো বা ছেলেরা আছো, অনেকেরই বিড়াল পছন্দ হতে পারে, আমার নিজেরও বিড়াল পছন্দ, যেটাই হোক। তো দেখা গেল কি, এই লাইনটার অর্থ যদি আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই, সেটা হচ্ছে যে হিউম্যান বিং এবং এনিমেলের মধ্যে যে একটা খুব সুন্দর একটা বন্ডিং আমাদের মধ্যে আমরা দেখতে পাই বা আমরা যেটা ফিল করতে পারি, সেটা কিন্তু হিউম্যান বিং এবং এনিমেলের মধ্যে হতে পারে, হুইচ ইজ বাই পেট। এবং আমাদের পেটদের সাথে যে আমাদের একটা অ্যাজ এ ফ্যামিলি মেম্বার আমাদের যে একটা সম্পর্ক থাকে, সেটি কিন্তু আমাদের পেটদের সাথে হয়, হুইচ ইজ অ্যানিমাল, ওকে, হুইচ ইজ অ্যান অ্যানিমাল, ওকে। অ্যানিমাল এবং হিউম্যান বিং এর মধ্যেও কিন্তু একটা রিলেশনশিপ থাকতে পারে, এটি বলা হয়েছে। বিটুইন চিলড্রেন, এবং এবং শিশুদের, কাদের সাথে? তাদের টয়ের সাথে বা খেলনার সাথে, টয়েস, খেলনা, খেলনার সাথে, খেলনাগুলো, টয়েস, এসটা হচ্ছে এখানে প্লুরাল, টয়েস দ্বারা এখানে অনেকগুলো খেলনা বোঝানো হয়েছে বা সব খেলনা একসাথে বোঝানো হয়েছে, যে চিলড্রেন অ্যান্ড দ্য টয়েস,
তোমরা খেয়াল করবা, তোমরা যারা শিশুরা আছো, বা তোমরা তো শিশু না, তোমরা তো বড়, তোমাদের যে কাজিন থাকে বা তোমাদের আশেপাশে যদি কোনো ছোট শিশু থাকে তাদেরকে দিকে একটু খেয়াল করবা যে তারা যখন খেলাধুলা করে বা তাদের টয়েস দিয়ে বা তাদের খেলনা দিয়ে যখন তারা খেলাধুলা করে, তখন তোমরা দেখবা ওই খেলনাটাকে কিন্তু তারা খুব প্রায়োরিটি দিচ্ছে, কিংবা ওই খেলনাটা নিয়েই কিন্তু তাদের দুনিয়াটা একদম গঠিত হয়েছে। তো এটাই বলা হয়েছে যে চিলড্রেন এবং দেয়ার টয়েসদের মধ্যে যেটা তারা পার্থক্য করতে পারে, দ্যাট দে ক্যান নট পার্ট উইথ, তারা সেটার মাধ্যমে যে সম্পর্ক স্থাপিত হয় সেটাও কিন্তু একটা রিলেশনশিপের মধ্যে পড়ে। ওকে, এটা তাহলে আমাদের অর্থটা গেল। তোমরা নিচের অর্থটা খেয়াল করো, পুরোটার অর্থটা এখানে বলা আছে যে সম্পর্ক নানা ধরনের হয়ে থাকে। ওকে, কিছু সম্পর্ক হয় পারিবারিক এবং ঘনিষ্ঠ, যা জন্মগতভাবে অথবা বিবাহের মাধ্যমে গড়ে ওঠে। বুঝা গেল? ওকে, কিছু সম্পর্ক হয় সামাজিক, যেমন বন্ধুদের সাথে আমাদের যে ধরনের সম্পর্ক, এবং কিছু সম্পর্ক আমরা বিদ্যালয়ে সহপাঠী এবং শিক্ষকদের সাথে ঘনিষ্ঠ বন্ধনের মাধ্যমে গড়ে তুলি। ওকে, ঠিক আছে। কর্মস্থলেও সম্পর্ক স্থাপন করা যায়, যেটি দ্রুতই সম্পন্ন হয়। এই যে এখানে which may quickly change, খুব দ্রুতই সম্পন্ন হয়, এবং রিলেশনশিপ ক্যান অলসো বি ফোস্টার্ড ইন ওয়ার্কপ্লেস। বুঝা গেল? এটাই বলা হয়েছে এখানে, কর্মস্থলে সম্পর্ক স্থাপন করা যায় যেটি খুব দ্রুত বা যেটি দ্রুতই। আচ্ছা, পেশাগত থেকে সামাজিক সম্পর্কে পরিণত হতে পারে। এই যে দেখো, which may quickly change from professional to social। বুঝা গেল? ওকে, এছাড়াও মানুষ এবং পশু, শিশু এবং তাদের যে খেলনাগুলো, তারা কখনোই হাতছাড়া করে না, তার মধ্যেও সম্পর্ক স্থাপিত হয়। বুঝা গেল? ওকে, ফাইন। তাহলে তো এটার অর্থ বুঝা গেল। অলরাইট, আমরা তাহলে নেক্সট স্লাইডে যাচ্ছি। এই যে খেয়াল করো, নেক্সট স্লাইডে আমাদের কি আছে? এখানে কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন্স আছে, ঠিক আছে? তোমরা খেয়াল করো। ওকে, খেয়াল করো, হ্যাঁ, আমি তোমাদেরকে একটু এটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা এটা সলভ করবে। দেখো, মাল্টিপল চয়েস কোশ্চেন্স বেসড অন দ্য টেক্সট অ্যাবাউট ফ্যামিলি রিলেশনশিপস। ওকে, তারপরে দেখো যে কি আছে এখানে। অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, হোয়াট ইজ দ্য নেচার অফ আ ম্যান? আমরা কি পড়লাম? আমরা পড়লাম হচ্ছে যে ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যানিমেল। এটা কে বলেছে? অ্যারিস্টটল। ওকে, তাহলে এখানে অপশনগুলো খেয়াল করো। প্রথমে কি আছে? সলিটারি ক্রিয়েচার, নো। বি কি আছে? সোশ্যাল অ্যানিমেল, ইট ক্যান বি ট্রু। অ্যান অ্যাগ্রেসিভ বিং, নো। এ রেশনাল থিঙ্কার, নো। তাহলে তোমরা বলো কোনটা হবে? এইটা, অপশন বি, এ সোশ্যাল অ্যানিমেল। আমরা কেন বললাম, আমরা এটা কেন চুজ করলাম? আমরা টেক্সটে পড়ে এসেছি যে অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, অ্যারিস্টটল কে ছিল? গ্রিক দার্শনিক ছিল, গ্রিক ফিলোসফার ছিল। সে কি বলে গিয়েছে? সে বলে গিয়েছে ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যানিমেল। তাহলে এ সোশ্যাল অ্যানিমেল। ওকে, বুঝা গেল? আমরা তাহলে পরেরটাই যাচ্ছি। দেখো পরে কি বলা হয়েছে, হোয়াট আর রিলেশনশিপস প্রাইমারিলি ফর্মড ফর। ওকে, তো খেয়াল করো, হোয়াট আর রিলেশনশিপস প্রাইমারিলি, প্রাইমারিলি মানে কি? প্রাথমিকভাবে। এই যে দেখো, প্রাইমারিলি মানে হচ্ছে প্রাথমিকভাবে। প্রাথমিকভাবে, বুঝা গেল? ওকে, হোয়াট আর রিলেশনশিপস প্রাইমারিলি ফর্ম ফর। ফর্ম মানে কি? করে ওঠা, এবং ফর মানে হচ্ছে জন্য, মানে রিলেশনশিপ প্রাথমিকভাবে কেন গড়ে ওঠে। বুঝা গেল? অপশন খেয়াল করো যে ফাইন্যান্সিয়াল গেইন, কম্প্যানিয়নশিপ অ্যান্ড সাপোর্ট, কম্পিটিশন, অথরিটি। অর্থ বলি তোমাদেরকে তাহলে এগুলো কি হবে। ওকে, দেখো, হোয়াট আর রিলেশনশিপ প্রাইমারিলি ফর্ম ফর, অর্থাৎ রিলেশনশিপ প্রাথমিকভাবে কেন গড়ে ওঠে। ওকে, তাহলে ফাইন্যান্সিয়াল গেইনের জন্য। ফাইন্যান্সিয়াল মানে কি? আর্থিক। ফাইন্যান্সিয়াল মানে হচ্ছে আর্থিক।
আর্থিক বা টাকা পয়সার সাথে যেটা রিলেটেড সেটাকে আমরা বলি হচ্ছে ফাইন্যান্সিয়াল। ওকে, ফাইন্যান্সিয়াল গেইন, গেইন মানে কি? অর্জন করা। অর্জন করা। ওকে, ফাইন্যান্সিয়াল গেইন আর্থিকভাবে যে অর্জন সেটা করার জন্য, নাকি কম্প্যানিয়নশিপ অ্যান্ড সাপোর্ট। কম্প্যানিয়নশিপ মানে কি? সঙ্গ, বলেছিলাম না টেক্সটে, আবারও লিখে দিচ্ছি, সঙ্গ অ্যান্ড সাপোর্ট, সাপোর্ট পাওয়ার জন্য এটা হতে পারে। সি নাম্বার অপশনে কি আছে আমরা দেখি। কম্পিটিশন। কম্পিটিশন মানে কি? প্রতিযোগিতা। প্রতিযোগিতা। ওকে, তারপরে দেখো কি কি আছে। অথরিটি, এটাও ঠিক না। অথরিটি মানে কি? অথরিটি মানে হচ্ছে কোনো সংগঠনের যে অথরিটি বা অথরাইজেশন সেটা পাওয়ার জন্য মানুষ রিলেশনশিপ গঠন করে। নো। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে? আমাদের রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশন বি, অর্থাৎ কম্পেনিশিপ অ্যান্ড সাপোর্ট। সঙ্গ পাওয়ার জন্য এবং সাপোর্ট পাওয়ার জন্য আমরা রিলেশনশিপ প্রাইমারিলি প্রাথমিকভাবে ফর্ম করি বা গঠন করি। ওকে, ফর্ম ফর। ওকে, তাহলে আমাদের 2 নম্বর কোশ্চেনের আনসার হচ্ছে অপশন বি, অর্থাৎ কম্পেনিশিপ অ্যান্ড সাপোর্ট প্রাইমারিলি ফর্ম রিলেশনশিপ। What are relationship primarily formed for? Companionship and support. Okay, বুঝা গেল? তারপর খেয়াল করো 3 নম্বর কোশ্চেনে কি আছে। Which type of relationships is formed by blood and marriage? টেক্সটে পড়ছিলাম কি বলো তো? টেক্সটে পড়ছিলাম যে ব্লাড এবং যেই রিলেশনশিপ গুলো ব্লাডের সাথে কানেক্টেড এবং যে রিলেশনশিপ গুলো ম্যারেজ বা বিবাহের মাধ্যমে সম্পন্ন হয় বা গড়ে ওঠে সেগুলোকে আমরা কি বলি? কি বলি বলো? অবশ্যই ফ্যামিলিয়াল রিলেশনশিপ, যেগুলো পারিবারিকভাবে গঠিত হয়, অবশ্যই অপশন বি। যেগুলো অন্য অপশন আমাদের দেখার প্রয়োজনই নাই, তাও আমরা দেখি যে কি কি আছে অপশনে। প্রথমে আছে সোশ্যাল রিলেশনশিপ, সামাজিক যেই সম্পর্ক। না। সি নাম্বার অপশনে আছে প্রফেশনাল রিলেশনশিপ বা কর্মক্ষেত্রে যে রিলেশনশিপ গড়ে ওঠে বা কর্মক্ষেত্রে যেই সম্পর্কগুলো গড়ে ওঠে সেগুলো। না, কর্মক্ষেত্রে যে সম্পর্কগুলো গড়ে ওঠে সেগুলো কি আমাদের ব্লাড এন্ড ম্যারেজের মাধ্যমে গঠিত হয়? হয় না তো, তাই না? এবং সোশ্যাল রিলেশনশিপ যেগুলো সেগুলো তো আমাদের ব্লাডের সাথে কানেক্টেড না বা বিবাহের মাধ্যমে সেগুলো সম্পর্ক মানে গঠিত হয় না, বিয়ের মাধ্যমে গঠিত হয় না। তাহলে ডি নাম্বার অপশন কি আছে দেখো। ক্যাজুয়াল রিলেশনশিপ, যেগুলো খুব ক্যাজুয়াল, মানে কি আমাদের ফ্রেন্ডদের সাথে যেগুলা আমরা রিলেশনশিপ বা অ্যাজ এ ফ্রেন্ড আমরা যেভাবে ট্রিট করি ওগুলো কিন্তু আমাদের ব্লাড কানেক্টেড না বা ওগুলো কিন্তু আমাদের বাই ম্যারেজ আমরা সেগুলো গঠন করি না। তাহলে অপশন ডিও বাদ, অপশন সিও বাদ, অপশন এও বাদ। শুধু রাইট আনসার হচ্ছে অপশন বি, হুইচ ইজ ফ্যামিলিয়ার রিলেশনশিপ। ওকে, আমরা তাহলে নেক্সট কোশ্চেনে যাচ্ছি। ফ্যামিলিয়ার রিলেশনশিপ মানে কি? পারিবারিক যে সম্পর্ক। আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। পারিবারিক সম্পর্ক। ওকে, পারিবারিক সম্পর্ক, ঠিক আছে। তাহলে আমরা পরের কোশ্চেনে যাই, তারপর দেখি কি আছে। Where can we form close bonds aside from family? অর্থাৎ আমরা ফ্যামিলির বাহিরে, aside from মানে কি? ফ্যামিলি ছাড়াও। aside from মানে কি? ফ্যামিলি ছাড়াও। aside from মানে হচ্ছে ছাড়াও। ওকে, ফ্যামিলি ছাড়াও ক্লোজ বন্ডস আমরা কোথায় গঠন করি? where we form আমরা কোথায় গঠন করি ক্লোজ বন্ডস, খুব ঘনিষ্ঠ সম্পর্ক বা খুব ঘনিষ্ঠ যে একটা বন্ধন। বন্ডস মানে হচ্ছে বন্ধন। ওকে, বন্ডস মানে হচ্ছে বন্ধন বা ক্লোজ বন্ডস মানে হচ্ছে কি? খুব নিকটের। ক্লোজ মানে কি? খুব নিকট বা খুব কাছের। কাছের, খুব কাছের। ওকে, খুব কাছের যে বন্ধন। অ্যাসাইড ফ্রম, অ্যাসাইড ফ্রম মানে কি? আমি এখানে লিখে দিচ্ছি। অ্যাসাইড ফ্রম মানে হচ্ছে ছাড়াও। ছাড়াও, ফ্যামিলি ছাড়াও। ফ্যামিলি মানে হচ্ছে পরিবার। ওকে, তো কি বুঝলাম আমরা তাহলে কোশ্চেনটার অর্থ? Where can we form close bonds aside from family?
আমরা কোথায় কাছের যে একটা বন্ধন যেটা ফ্যামিলি বাদে সেখানে গড়ে তুলতে পারি? কোথায়? অপশন খেয়াল করো। ইন ওয়ার্কপ্লেস, কর্মক্ষেত্রে, ইন অনলাইন গেমস, অনলাইন গেম বা ইন্টারনেটে যে গেমগুলো আছে সেখানে, নাকি থ্রু সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। থ্রু মানে কি? থ্রু থ্রু সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া কি? সোশ্যাল মিডিয়ার মধ্যে কি কি আছে? ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এগুলো হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া। এবং থ্রু সোশ্যাল মিডিয়া কি? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। মাধ্যমে নাকি নাকি হচ্ছে ইন আইসোলেশন? ওকে, তাহলে কি হয় এখানে? ক্লোজ বন্ড আমরা কাদের সাথে গড়ে তুলি বলতো? আমাদের বন্ধু বান্ধবদের সাথে, আমাদের কলিগদের, আমাদের যারা কলিগ থাকে ওয়ার্ক প্লেসে তাদের সাথে আমরা একটা ক্লোজ বন্ডিং ক্রিয়েট করি, যেটা কিন্তু আমাদের ফ্যামিলির বাইরে বা অ্যাসাইড ফ্রম আওয়ার ফ্যামিলি। ওকে, তাহলে দেখো ডি নাম্বার অপশনের, ডি নাম্বার কোশ্চেনের মানে ডি নাম্বার অপশনের অর্থ কি? ইন আইসোলেশন। আইসোলেশন মানে কি? বন্দি একটা অবস্থা বা বন্দি একটা আটকা একটা পরিবেশ বুঝায়, ওইটাকে আমরা বলি হচ্ছে আইসোলেশন। ঠিক আছে, আইসোলেশন তো এখানে হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, এটা তো আগেই বাদ, তাই না? এটা তো আগেই বাদ। এবং ইন অনলাইন গেমস, অনলাইন গেমসের মাধ্যমে হয় বন্ডিং ভালো, কিন্তু এটা কিন্তু আমাদের ফ্যামিলির পড়ে না। আমাদের ফ্যামিলির পরে কারা? তারা হচ্ছে আমাদের বন্ধু বান্ধব, আমাদের ওয়ার্ক প্লেসে যারা আমাদের আমরা যারা একসাথে কাজ করি তাদের সাথে, ফ্যামিলি বাদে। ঠিক আছে, অনলাইন গেমস কিন্তু তারও আরো অনেক পরে। ঠিক আছে, তাহলে আমাদের অপশন বিও বাদ। তাহলে আমাদের অপশন সি কি আছে? আমাদের অপশন সি আছে হচ্ছে থ্রু সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া তো আরো আগেই বাদ। অর্থাৎ খেয়াল করো, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের যে বন্ডিংটা হয় সেটা কিন্তু ফ্যামিলি বাদে যেটা, সেটা না, সেটা কিন্তু আরো অনেক 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 পরে। যে আমাদের যেই ফ্যামিলির পরে কে আসে? আমাদের ফ্যামিলির পরে আসে আমাদের বন্ধু বান্ধব, আমাদের আমাদের যেই সহপাঠী, এরপর আমরা যেখানে কাজ করি সেখানকার যে আমাদের কলিগরা থাকে তাদের সাথে আমাদের হচ্ছে একটা ক্লোজ একটা বন্ডিং ক্রিয়েট হয় ফ্যামিলির পরে। ঠিক আছে, ফ্যামিলি কিন্তু আমাদের ফার্স্ট প্রায়োরিটি সবার। এবং সোশ্যাল মিডিয়া কিন্তু তার আরো অনেক পরের কাহিনী। ঠিক আছে, তাই সোশ্যাল মিডিয়া আমাদের আগেই বাদ। এবং শুধুমাত্র তাহলে আমাদের কোনটা বাকি থাকে? অপশন এ। অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ইন দ্য ওয়ার্ক প্লেস মানে হচ্ছে কর্মক্ষেত্রে। বোঝা গেল? এখানে দেখো আমি তোমাদের সুবিধার জন্য এখানে পিডিএফ তোমরা যখন পড়বা বা তোমরা যখন স্লাইড পড়বা তখন কিন্তু তোমরা এখানে অ্যান্সার গুলো দেখতে পারবা। এই যে দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে। ওকে, এখানে অ্যান্সার দেওয়া আছে, এই যে দেখো খেয়াল করো। কারেক্ট অ্যান্সার অপশন একের হচ্ছে অপশন বি, এ সোশ্যাল অ্যানিমেল। দুইয়ের হচ্ছে অপশন বি, কম্পেনিয়নশিপ অ্যান্ড সাপোর্ট। সি মানে তিনের হচ্ছে অপশন বি অর্থাৎ ফ্যামিলিয়ার রিলেশনশিপ। এবং ডি এর হচ্ছে বা 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন এ অর্থাৎ ইন দ্য ওয়ার্ক প্লেস। ওকে, বোঝা গেল? আমরা তাহলে পরের স্লাইডে যাচ্ছি। খেয়াল করো, এখানে কিছু ভোকাবুলারি বেসড এমসিকিউ আছে। ঠিক আছে, খেয়াল করো কি কি আছে এখানে। দেখো এখানে কি আছে, এই যে দেখো হোয়াট ডাজ, আমি তোমাদের প্রথম লাইনটাকে বলেছি। এখানে যে এমসিকিউ 4টা আছে এগুলো কি মানে কি ধরনের এমসিকিউ? এখানে আছে হচ্ছে ভোকাবুলারি বেসড এমসিকিউ। এই যে vocabulary based MCQ along with answers based on the text about family relationship. ওকে, তো দেখো তোমরা এখানে কিছু ভোকাবুলারি বেসড কিছু কোশ্চেন পাবা, যে কিছু একটা ওয়ার্ড দিয়ে দিবে, কোন একটা ওয়ার্ড দিয়ে দিবে এবং জানতে চাবে যে এই ওয়ার্ডটার মিনিং কি, যেটা কোত্থেকে নেওয়া হয়েছে, কনটেক্সটটা টেক্সট থেকে। এই জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই অবশ্যই ভোকাবুলারিতে খুব স্ট্রং হইতে হবে। তাহলে দেখা গেল কি তোমরা যদি কোনো প্যাসেজ নাও পড়ো তোমরা কিন্তু ওয়ার্ড মিনিং গুলো অ্যান্সার করতে পারবা। আমি তোমাদেরকে এখানে একটু কথা অ্যাড করি, সেটা হচ্ছে আমি কিভাবে ভোকাবুলারি আমার স্ট্রং করেছি বা আমি এখনো কিভাবে করি। আমি প্রতিনিয়ত আমার ভোকাব স্ট্রং করার জন্য আমি খুব খুব ট্রাই করি, যেন আমি যখনই ইংলিশটা তোমরা এমন ভাবে পড়বা বা আমি যেভাবে পড়েছি, আমি তোমাদেরকে আমার নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। তোমরা তো বিভিন্ন মুভি টুভি এগুলো দেখো, তাই না? মুভি, ড্রামা, সিরিজ, নাটক, সিনেমা বা ফিল্ম সবকিছু তোমরা দেখো খুব। অনলাইনে এখন যেহেতু অনেক অ্যাক্টিভিটিস তোমরা করো এবং স্বাভাবিক আমি নিজেও করি। তো আমি যেভাবে আমি নিজের ইংলিশটা স্ট্রং করেছি সেটা হচ্ছে যে আমি যখন কোনো সিরিজ দেখি বা ড্রামা দেখি বা মুভি দেখি সবগুলো আমি ইংলিশে দেখি এবং প্রত্যেকটা সাবটাইটেল দিয়ে আমি দেখি। এবং আমার যদি
দেখতে দেখতে আমার অবস্থাটা এরকম হয়ে গেছে, আমি খুব ছোট থেকে আর কি দেখি তো এগুলো। দেখা গেল যে অ্যাভেঞ্জার্স যেগুলো আছে, ডিজনি সিরিজ আছে যেগুলো, তারপরে হচ্ছে হলিউডের যে ফিল্মগুলা, আমি সেগুলো খুব খুব দেখি, এখনো এখনো দেখি। তো তোমরাও, তোমাদের মধ্যে আশা করি এরকম অনেকেই আছো। তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে, তোমরা যখন কোনো মুভি দেখবা বা কোনো ড্রামা সিরিজ এনিথিং, ধরো তোমরা অন্য ভাষাটা দেখলা, বা কোরিয়ান বা চাইনিজ জাপানিজ ড্রামা তোমরা দেখতেছো, কিন্তু সেগুলো তো ইংলিশ সাবটাইটেল দিয়ে তোমাদেরকে অবশ্যই দেখতে হবে, সেগুলো না হলে তো তোমরা বুঝবাও না। তো তোমরা যখন সাবটাইটেল খেয়াল করবা, তোমরা খুব খেয়াল করে সাবটাইটেল পড়বা। এবং যখন কোনো ওয়ার্ডে কনফিউশন হবে, যে তুমি ধরো সাবটাইটেল দেখতেছো, দেখতে দেখতে তোমাদের অনেকের অভ্যাস হয়ে গিয়েছো হয়তো এখনই, যে তোমরা বুঝতে পারো আসলে যে জাপানিসে কোন ফ্রেজটার অর্থ কি, বা কোন ফ্রেজটার অর্থ ইংলিশে কি, তোমরা কিন্তু সেটা বুঝতে পারো, আমি নিজেও পারি। এবং মেয়েরা অনেকেই কোরিয়ান ড্রামা বা কোরিয়ান ড্রামা সিরিজ এগুলো অনেক দেখো। তো তোমরা মেয়েরা যারা যেটা করতে পারো সেটা হচ্ছে যে কোরিয়ান তোমরা যখন দেখবা, তোমরা কিন্তু অনেকে কোরিয়ান ভাষাও কিন্তু এরকম শিখে ফেলতে পারো। আমি যেমন দু একটা ফ্রেজ যেমন বলতে পারি, জাপানিজ কয়েকটা ফ্রেজ বলতে পারি, উইচ ইজ নট এনাফ ফর মি, বাট আমার জন্য কোনটা এনাফ বা আমার জন্য কোনটা বেনিফিশিয়াল, সেটা হচ্ছে ইংলিশটা। ইংলিশটা হচ্ছে তোমাদেরকে এমন ভাবে শিখতে হবে যে প্রতিনিয়ত তোমাদেরকে যদি কেউ বলে যে তুমি 10 মিনিট ইংলিশে কথা বলো ফ্লুয়েন্টলি, তুমি যেন সেটা পারো। এবং অবশ্যই তোমাদেরকে সেটা পারতে হবে, কারণ কি ইংলিশ কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এবং ইংলিশটাতে আমাদেরকে অবশ্যই অবশ্যই পারদর্শী হতে হবে, তা না হলে কিন্তু আমরা কোথাও ভালো করতে পারবো না। নট ইন আওয়ার এডুকেশন সেক্টর, নট ইন আওয়ার ওয়ার্ক প্লেস, অ্যান্ড নট ইন এভরিওয়ার, এভরিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এবং ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় তুমি যেখানে পড়াশোনা করতে যাও, তুমি যেখানে চাকরি করতে যাও, তুমি যেখানেই যে কোনো স্কিল শিখতে গেলে তোমাকে ইংলিশটা অবশ্যই অবশ্যই তোমাকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে হবে। এই জন্যই তোমাদেরকে, তোমরা যেটাই করো না কেন, যে মুভি সিরিজ এন্টারটেনমেন্টের জন্য তোমরা যেটাই দেখো, সবকিছু ইংলিশে দেখার ট্রাই করবা। এবং যখনই কোনো ওয়ার্ডে কনফিউশন হবে, ওটার সাথে সাথে গুগল করবা অথবা এআই কে জিজ্ঞেস করবা। এখন তো খুব এআই এর যুগ, খুব তোমরা একদম গুগল করলেই তোমরা ট্রান্সলেটর, গুগল ট্রান্সলেটর ইউজ করলে অথবা কোনো একটা ডিকশনারি ফলো করলে, বাংলা ডিকশনারি আছে, অ্যাপ ইংলিশ ডিকশনারি আছে, এগুলো হচ্ছে তোমরা ফোনে নামিয়ে রাখতে পারো। আমি যেভাবে করেছি, ফোনে নামিয়ে রাখলে আমি যখন পড়তে বসি, আমার সাথে যখন সেই ফোনের যে ডিকশনারিটা থাকে অথবা গুগল ট্রান্সলেটর থাকে, আমি কিন্তু সাথে সাথে সেটা, আমার কোনো কনফিউশন হলে বা আমার যদি কখনো কোনো কনফিউশন হয় যে আমি এই ওয়ার্ডটা বুঝতেছি না, আমি সাথে সাথে ট্রান্সলেট করি গুগল ট্রান্সলেটরে অথবা ডিকশনারিতে। আমি গুগল ট্রান্সলেটরটাই বেশি ইউজ করি অথবা এআই ইউজ করি। সো এই ক্ষেত্রে তোমরা এটা করতে পারো, তাহলে তোমার ভোকাবটা খুব স্ট্রং হবে। এবং তোমরা যদি একটা অভ্যাস প্রতিনিয়ত, যদি তোমরা 14 দিন, এটা সাইন্টিফিক্যালি একটা প্রুভ আছে যে কোনো অভ্যাস গড়তে এবং কোনো অভ্যাস ছাড়তে অবশ্যই তোমাকে 14 দিন সময় দিতে হবে। তা না হলে তুমি কোনোভাবেই কোনো ভালো অভ্যাস নিজের মধ্যে আনতে পারবা না, এবং যদি কোনো খারাপ অভ্যাস থেকে থাকে, সেটি খারাপ অভ্যাস থেকে বের হতে পারবা না। পারবা কখন পারবা? যদি তোমরা 14 দিন টানা ইংলিশ প্র্যাকটিস করো। কিভাবে করবা? এভাবে মুভি সিরিজ দেখার সময় যে ওয়ার্ডগুলো তোমার কনফিউশন হয়, সেগুলো তুমি লিখে রাখবা, নোট করে রাখবা। তোমার যে ডায়েরি আছে, তুমি সেখানে নোট করে রাখবা যে এই ওয়ার্ডগুলো আমি বুঝতেছি না, তুমি নোট করে রাখো। তুমি পড়তে বসো, তোমার ফোন পাশাপাশি রাখার দরকার নাই, তুমি চাচ্ছ না, তোমার ডিস্ট্রাকশন হচ্ছে, বাদ দাও, তুমি একটা নোট লেখো। নোটের মধ্যে তুমি বারবার বারবার ওয়ার্ডগুলো প্র্যাকটিস করো, যে তোমার এই ওয়ার্ডগুলোতে প্রবলেম, তুমি লিখে রাখো, লাল কালিতে নীল কালিতে লিখে রাখো। তারপরে তোমার যখন পড়া কমপ্লিট হয়ে যাবে, বা তুমি একটা টেক্সট ধরো, এই যে ইএফটির আজকে যে আমি টেক্সটটা নিয়ে তোমাদেরকে বুঝাই দিলাম, তুমি ধরো ইংলিশ ফটোতে বইটা নিয়ে ওই টেক্সটটা পড়তেছো, এবং বইটা পড়ার পরে তুমি দেখলা যে তুমি একটা টেক্সটের মধ্যে, এক পেজের মধ্যে তুমি 10টা ওয়ার্ড বুঝতেছো না, সাপোজ 10টা ওয়ার্ড বুঝতেছো না, এরপর তুমি ওই 10টা ওয়ার্ড লিখে রাখো নোটে। লিখে রেখে তোমার পড়াটা তুমি শেষ করো, তোমার যা যা পড়া কমপ্লিট করার দরকার, যা যা টাস্ক কমপ্লিট করার দরকার তুমি করো। করার পরে তুমি ওই 10টা ওয়ার্ড নিয়ে বসো। বসার পর ওই 10টা ওয়ার্ডে তুমি আধা ঘন্টা টাইম দাও প্রতিদিন, অথবা যদি আধা ঘন্টা খুব বেশি হয়, তোমাদের এই মুহূর্তে যখন পরীক্ষা বলতে গেলে তোমাদের খুব সামনে, খুব নিকটে পরীক্ষা, এখন এগুলোতে টাইম দেওয়ার খুব কোনো দরকার নেই। কিন্তু যদি তুমি ইংলিশে ভালো করতে চাও বা ইংলিশে A+ ক্যারি করতে চাও, তোমরা আর্টস থেকে যারা আছো, মানবিক থেকে যারা আছো, মানবিকের স্টুডেন্টরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আর্টসে বা আর্টসের সাবজেক্টে খুব টপ করে, কিন্তু উইদাউট ইংলিশে তারা কিন্তু ভালো করতে পারে না। কারণ কি? তারা ওই সাবজেক্টগুলোতে খুব ফোকাস দেয়, এবং দেখা যায় কি ওই সাবজেক্টগুলো তাদের খুব ভালো নাম্বার আসে, A+ আসে, সবকিছু খুব ভালো আসে, কিন্তু ইংলিশটাতে ভালো না হওয়ার কারণে তারা কিন্তু ইংলিশটাতে উইক হয়েছে। ঠিক আছে, এর জন্য তোমাদের না হয়। এবং আমি তো এই কারণে আছি, বা আমাদের যে মানবিকিয়ান যে পুরো গ্রুপটা আছে, সেটা এই কারণে আছে যেন তোমাদেরকে ইংলিশটাতে বা প্রত্যেকটা সাবজেক্টে তোমরা যেন A+ ক্যারি করতে পারো বা ভালো একটা মার্ক ক্যারি করতে পারো এইচএসসিতে, সেটার জন্য আমরা সবাই একদম সদা জাগ্রত তোমাদের জন্য। এবং ইংলিশটার জন্য তোমরা অলওয়েজ আমার এই টেকনিকটা ফলো করবা, সেটা হচ্ছে যে যে কয়টা ওয়ার্ডে কনফিউশন তোমরা লিখে রাখো, লিখে রেখে তোমরা গুগল ট্রান্সলেটর ইউজ করো, ডিকশনারি ইউজ করো, গুগল ডিকশনারি অথবা গুগল ট্রান্সলেটর অথবা এআই,
আস্ক হোয়াট এভার ইউ ওয়ান্ট। তারপর তোমরা ওই 10টা ওয়ার্ডের প্রতি প্র্যাকটিস করো, প্রতিদিন প্র্যাকটিস করো, 14 দিন প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে করতে দেখা যাবে যে আফটার 2 উইকস বা 14 দিন পরে দেখবা কি ওই ওয়ার্ডটা না তুমি চাইলেও ভুলতে পারতেছো না। তুমি খুব চাচ্ছ যে হচ্ছে তুমি ভুলে যাবা ওয়ার্ডটা, কিন্তু তুমি পারবা না। কারণ কি? কারণ তুমি 14 দিন টানা 14 দিন ওই 10টা ওয়ার্ড প্র্যাকটিস করছো। তুমি যদি ইচ্ছা করেও ভুলতে চাও তুমি ভুলতে পারবা না। কারণ একটা জিনিসের মধ্যে যদি তুমি 14 দিন টাইম দাও 10টা ওয়ার্ডের প্রতি, কখনো কি তোমরা বলো, বুকে হাত রেখে বলো, তোমরা কখনো কি সেই ওয়ার্ডটা ভুলবা? ভুলবা না। আমি নিজেও ভুলি না। তো এইভাবে আমি প্র্যাকটিস করি, বুঝছো? এইভাবে প্র্যাকটিস করতে থাকো, দেখবা আফটার 6 মান্থস, আফটার 7 মান্থস, আফটার 1 ইয়ার তোমার ইংলিশ ভোক্যাবটা কি পরিমাণ স্ট্রং হচ্ছে। এভাবে যদি তোমরা প্রতিনিয়ত তোমরা প্র্যাকটিস করে যাও প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ভোকাবুলারি, তাহলে কিন্তু তোমার ইংলিশে খুব ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবা। এবং এইচএসসি তে A+ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আফটার এইচএসসি তোমরা যখন অ্যাডমিশনে বসবা, তখন কিন্তু তোমাদের যাদের ইংলিশ A+ থাকবে না বা ইংলিশে A+ ছুটবে, তাদের কিন্তু খুব বিশাল একটা ঝামেলা হয়ে যায়। হয়তো পরীক্ষা তোমরা সব জায়গায় দিতে পারবা, হয়তো A+ না পেলেও 80 আপ বা 90 আপ থাকলে খুব ভালো হয়। কিন্তু যদি A+ নাও থাকে, 70 আপ থাকলেও তোমরা অনেক জায়গায় গুচ্ছতে, দেন ঢাবি রাবি সবই সবগুলোতে পরীক্ষা দিতে পারবা। কিন্তু A+ থাকলে যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে তোমরা সব জায়গায় একটা ভালো একটা মানে থাকবা, বা সবাই যখন তোমার টিচাররা যখন তোমাদের সার্টিফিকেট চেক করবে, তখন ইংলিশে যখন দেখবে যে তোমাদের ইংলিশে A+ আছে, তখন কিন্তু টিচারের খুব ভালো একটা মেন্টালিটি কাজ করবে যে এই মেয়েটা বা এই ছেলেটা তো ইংলিশে A+ পেয়েছে, তাহলে কিন্তু তার ইংলিশটা খুব স্ট্রং। তো তোমার ক্ষেত্রে কিন্তু খুব একটা পজিটিভ একটা অ্যাটিটিউড কাজ করবে টিচারের, যার জন্য তোমার ইংলিশে অবশ্যই A+ পেতে হবে। ওকে, আমি তাহলে যে টেকনিকগুলো শিখিয়ে দিলাম তোমরা সেগুলো প্র্যাকটিস করতে থাকো, দেখবো তোমাদের ইংলিশটা আলহামদুলিল্লাহ আমার হয়েছে, তোমাদেরও হবে ইনশাল্লাহ। তো তোমাদেরও এভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো, দেখবো তোমাদের ইংলিশটা আস্তে 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 অনেক ভালো হচ্ছে, এবং ইংলিশে তোমরা অবশ্যই A+ পাও, সেটা আমি দোয়া করি। আচ্ছা, আমরা তাহলে পরে আসি। এরপরে কি আছে দেখো, এই এমসিকিউ গুলো তোমরা একটু খেয়াল করো। ভোকাবুলারি নিয়ে আমি এতক্ষণ কথা বললাম যে ভোকাবুলারি তোমরা কিভাবে স্ট্রং করতে পারো। ওকে, তাহলে আমরা এমসিকিউতে আসি। তো দেখো এখানে কি আছে যে এখানে কিছু ভোকাবুলারি বেসড এমসিকিউ আছে, যেগুলো কনটেক্সট কোত্থেকে নেওয়া হয়েছে, কনটেক্সট নেওয়া হয়েছে আমাদের ইয়ে থেকে, টেক্সট থেকে। ওকে, আমরা ফার্স্ট কোশ্চেনে যাচ্ছি। 1 নম্বর কোশ্চেন কি আছে দেখো, যে হোয়াট ডাজ ইনস্টিংক্ট মিন ইন দ্য কনটেক্সট অফ দ্য টেক্সট। ইনস্টিংক্ট মানে কি? আমি কিন্তু টেক্সট পড়ানোর সময় তোমাদেরকে বলেছি, ইনস্টিংক্ট মানে হচ্ছে স্বভাবতই যে একটা প্রক্রিয়া থাকে মানুষের, হিউম্যান ইনস্টিংক্ট বা ন্যাচারাল ইনস্টিংক্ট যেটাকে আমরা বলি। তো আমরা অপশনগুলো খেয়াল করি কি কি আছে। এ লার্নার বিহেভিয়ার ইনস্টিংক্ট মানে কি? এ লার্নার বিহেভিয়ার, নাকি হচ্ছে এ ন্যাচারাল ইম্পালস, এ কমপ্লেক্স থট, নাকি এ কনসিয়াস ডিসিশন। ওকে, এটা হচ্ছে আমাদের অপশনগুলো। তো অপশন এ খেয়াল করো, এ ইনস্টিংক্ট মানে কি? এ লার্ন বিহেভিয়ার, বিহেভিয়ার মানে কি? ব্যবহার না? বিহেভিয়ার মানে কিন্তু ব্যবহার। লার্ন বিহেভিয়ার মানে কি? যে ব্যবহার আমাদের শিখতে হয়, এটা মানে হচ্ছে ব্যবহার, ব্যবহার। ওকে, এটা মানে হচ্ছে ব্যবহার। তারপরে যে লার্ন বিহেভিয়ার, যে বিহেভিয়ারটা আমাদেরকে শিখতে হয়, এটা মানে কি ইনস্টিংক্ট না? তো তাহলে আমাদের অপশন এটা আগেই বাদ। বি নাম্বার অপশন খেয়াল করো, এ ন্যাচারাল ইম্পালস, এটা হতে পারে। ন্যাচারাল ইম্পালস মানে কি? ন্যাচারাল, যেটা খুব ন্যাচারালি আসে, খুব প্রাকৃতিক ভাবে যেটা আসে, সেটা হচ্ছে ন্যাচারাল ইম্পালস, যেটা ইনস্টিংক্টের সাথে কিন্তু কানেক্টেড, এটা আমাদের হতে পারে। ঠিক আছে, আমরা সি দেখি। সি কি আছে? এ কমপ্লেক্স থট। কমপ্লেক্স থট মানে কি? থট মানে কি? চিন্তা না? আর কমপ্লেক্স মানে কি? কঠিন না? কঠিন না, কঠিন চিন্তা, এটা মানে কি? কঠিন চিন্তা। কঠিন চিন্তা, এটাও তো ইনস্টিংক্ট না, তাই না? যেটা ইনস্টিংক্ট সেটা তো ন্যাচারালি আসবে। এই যে এটা, এটা হবে অপশন বি আমাদের হবে, হতে পারে। আমরা তাহলে ডি নাম্বার লাস্টের অপশনটা দেখি, এটা কিন্তু আমাদের তাহলে বাদ। ইনস্টিংক্ট মানে কিন্তু কঠিন চিন্তা না, এটা বাদ। ডি নাম্বার অপশন দেখো, এ কনসিয়াস ডিসিশন। কনসিয়াস মানে কি? যেটা খুব কনসিয়াস, খুব কনসিয়াসলি আমরা যে ডিসিশন নেই বা যে সিদ্ধান্ত নেই, খুব কনসিয়াস থেকে বা খুব একদম ইয়ে থেকে আমরা যে ডিসিশনটা নিই, সেটা হচ্ছে আমাদের কনসিয়াস ডিসিশন। এটাও না। ডিসিশন মানে কি? সিদ্ধান্ত, সিদ্ধান্ত না, এটাও না। অপশন ডিও বাদ। তাহলে আমাদের কি বাকি থাকে? অপশন বি, which is right. ওকে, ইনস্টিংক্ট মানে কি? এ ন্যাচারাল ইম্পালস। ওকে, 2 নম্বর কোশ্চেন খেয়াল করো, দ্য ওয়ার্ড কম্প্যানিয়নশিপ রেফার্স টু। কম্প্যানিয়নশিপ মানে কি? সঙ্গ না? পড়লাম না আমরা একটু আগে, সঙ্গ। এটা হচ্ছে আমাদের সঙ্গ, ঠিক আছে? সঙ্গ। আই এম সো সরি ফর মাই হ্যান্ড রাইটিং,
আমার হ্যান্ডরাইটিং খুবই নোংরা, তোমাদেরকে একটু ধৈর্য সহকারে বুঝতে হবে। আমি ট্রাই করতেছি আমার হ্যান্ডরাইটিং ভালো করার জন্য, বাট হয় না, এটাও তো আমার ন্যাচারাল ইনস্টিংক্ট, তাই না? যেটাই হোক, তো খেয়াল করো, কম্প্যানিয়নশিপ রেফার্স টু, কম্প্যানিয়নশিপ মানে কি? সঙ্গ। এখানে ফার্স্ট অপশনে কি আছে? লোনলিনেস। লোনলিনেস মানে কি? একাকিত্ব বোধ। আমি লিখে দিই তোমাদেরকে। একাকিত্ব, লোনলিনেস মানে হচ্ছে একাকিত্ব। তারপরে অপশন বি কি দেখো? ফ্রেন্ডশিপ অ্যান্ড কোম্পানি। ফ্রেন্ডশিপ মানে কি? বন্ধুত্ব না? বন্ধুত্ব, বন্ধুত্ব। অ্যান্ড কোম্পানি, কোম্পানি মানে তো কোম্পানি, যে কোনো একটা কোম্পানি বোঝায়। ওকে, কোম্পানি। তো সি নাম্বার অপশনে কি আছে দেখো? সি নাম্বার অপশনে আছে হচ্ছে কম্পিটিশন, প্রতিযোগিতা। আমি তোমাদেরকে এটা আগেও একবার বলেছি, আমি তাও আরেকবার লিখে দিচ্ছি, প্রতিযোগিতা। প্রতিযোগিতা। ওকে, এরপরে ডি নাম্বার অপশন কি আছে দেখো? আইসোলেশন। আইসোলেশন মানে হচ্ছে আটকানো, যে একটা পরিবেশ বুঝায় বা একটা সীমাবদ্ধ একটা জিনিস বোঝায়, সেখানে একটা বুঝায় যে সরি, আইসোলেশন মানে হচ্ছে সীমাবদ্ধতা বা একটা এরকম একটা কিছু বোঝায় আর কি, সীমাবদ্ধতা বা একটা আটকানো পরিবেশ। ফ্রেন্ডশিপ এবং কোম্পানি, বন্ধুত্ব, কোম্পানি মানে তো কোম্পানি। এরপরে লোনলিনেস মানে একাকিত্ব, কম্পিটিশন মানে হচ্ছে প্রতিযোগিতা। ওকে, তাহলে আমাদের 2 নম্বর কোশ্চেনের আনসার কি হতে পারে তোমরা বলো তো? 2 নম্বর কোশ্চেনের আনসার কিন্তু অপশন বি হবে, তাই না? কম্পানিয়নশিপ মানে যেহেতু সঙ্গ, এটা মানে যেহেতু সঙ্গ, তাহলে কি আমাদের অপশন বি ইজ কারেক্ট আনসার, তাই না? তাহলে এগুলো কেন হবে না দেখো? ফ্রেন্ডশিপ এবং কোম্পানির মধ্যেই তো আমরা সঙ্গ অনুভব করি বা সঙ্গ খুঁজি, তাই না? আমাদের বন্ধুত্বের মধ্যে তো আমরা সঙ্গ খুঁজে দেখি, তো আমাদের বন্ধুত্ব হয়। কোম্পানির মধ্যে যখন আমরা ওই যে টেক্সটে তোমরা পড়ো না যে ওয়ার্ক প্লেসে একটা ফ্যামিলির বাইরেও একটা সম্পর্ক গঠিত হয়, কম্পানিয়নশিপ গঠিত হয় কোম্পানিতে কলিগদের সাথে, এবং ফ্রেন্ডশিপ বন্ধুত্বের মধ্যে এটা গঠিত হয় সঙ্গ। তাহলে এটা আমাদের বাদ, লনলিনেস বাদ, কম্পিটিশন বাদ, আইসোলেশন বাদ। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে দেখো 3 নাম্বার কোশ্চেন খেয়াল করো। 3 নাম্বার কোশ্চেনে কি আছে? ইন্টিমেট। ইন্টিমেট মানে কি? ঘনিষ্ঠ। ঠিক আছে, ইন্টিমেট রিলেশনশিপস আর ক্যারেক্টারাইজড বাই কি? ক্যাজুয়াল ইন্টারাকশন, নাকি ক্লোজ ফ্যামিলিয়ারিটি, নাকি প্রফেশনাল ডিস্টেন্স, নাকি ফর্মালিটি? কি বোঝায়? তো দেখো, ইন্টিমেট মানে হচ্ছে ঘনিষ্ঠ, ঠিক আছে? লিখে দিই আমি তোমাদেরকে। সরি, এই কালার দিয়ে লিখছি। ওকে, দেখো কোথায় জানো? এই তো ইন্টিমেট। ইন্টিমেট মানে হচ্ছে ঘনিষ্ঠ। ঘনিষ্ঠ, ইন্টিমেট মানে হচ্ছে ঘনিষ্ঠ, ঠিক আছে? আবারও লিখে দিচ্ছি। ওকে, ঘনিষ্ঠ, ইন্টিমেট মানে হচ্ছে ঘনিষ্ঠ। ওকে, ঘনিষ্ঠ সম্পর্ক বা ঘনিষ্ঠ রিলেশনশিপ আর ক্যারেক্টারাইজ বাই, ক্যারেক্টারাইজ মানে কি? ঘনিষ্ঠ সম্পর্কগুলো কিসের মাধ্যমে পরিচিতি লাভ করে? ক্যারেক্টারাইজ মানে কি? পরিচিতি লাভ করা, ঠিক আছে? তাহলে কি কি অপশন আছে খেয়াল করো? ক্যাজুয়াল ইন্টারাকশন, নাকি ক্লোজ ফ্যামিলিয়ারিটি, নাকি প্রফেশনাল ডিস্টেন্স, নাকি ফর্মালিটি? আমাদের এটার অ্যান্সার হচ্ছে অপশন বি, অর্থাৎ ক্লোজ ফ্যামিলিয়ারিটি। এটা হবে আমাদের অ্যান্সার। কেন হবে? ঘনিষ্ঠ সম্পর্ক কোথায় গড়ে ওঠে? ফ্যামিলিয়ারিটি যখন বেশি হয়। ফ্যামিলিয়ারিটি মানে কি?
ফ্যামিলি থেকে ফ্যামিলিয়ারিটি শব্দটা আসছে। ক্লোজ ফ্যামিলিয়ারিটি ইজ রিলেটেড টু ইন্টিমেট। ইন্টিমেট মানে কি? ঘনিষ্ঠ। ক্লোজ ফ্যামিলিয়ারিটি মানে কি? খুব ঘনিষ্ঠ একটা, খুব কাছের একটা সম্পর্ক বোঝাচ্ছে। ঠিক আছে, ক্লোজ ফ্যামিলিয়ারিটি এটা হচ্ছে আমাদের ঘনিষ্ঠের সাথে কানেক্টেড। ক্যাজুয়াল ইন্টারেকশন মানে কি? ক্যাজুয়াল ইন্টারেকশন যে খুব ফর্মাল বা এই টাইপের নর্মাল ইন্টারেকশন যেটা হয় সেটা নাম, এটা হচ্ছে ইন্টারেকশন। ইন্টারেকশন মানে কি? ইন্টারেকশন মানে হচ্ছে কথোপকথন, বা আমরা যখন একটা কনভারসেশন করি তখন কিন্তু আমরা যে কনভারসেশনটা করতেছি আমাদের সাথে এবং অপর মানুষের সাথে কিন্তু আমাদের একটা ইন্টারেকশন হয়, সেটা হচ্ছে ক্যাজুয়াল ইন্টারেকশন। এবং সি নাম্বার অপশন কি আছে দেখো, এটাও বাদ। সি নাম্বার অপশন কি? প্রফেশনাল ডিস্টেন্স। ইন্টিমেট কি প্রফেশনাল ডিস্টেন্সের সাথে কানেক্টেড? না তো। প্রফেশনাল ডিস্টেন্স মানে কি? ওয়ার্ক প্লেসে যে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয় যখন আমাদের কলিগদের সাথে যদি কখনো কোনো ঝামেলা হয়, তখন কিন্তু একটা প্রফেশনাল একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়। সেটা মানে হচ্ছে কর্মক্ষেত্রে যে একটা ডিস্টেন্স বা একটা দূরত্ব, কর্মক্ষেত্রে যে দূরত্ব, সেটা মানে হচ্ছে প্রফেশনাল ডিস্টেন্স। আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। কর্মক্ষেত্রে দূরত্ব, কর্মক্ষেত্রে যে দূরত্বটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে প্রফেশনাল ডিস্টেন্স। ওকে, তাহলে আমাদের অপশন সি ও বাদ। অপশন ডি কি আছে দেখো, ফর্মালিটি, এটাও বাদ। ফর্মালিটি মানে কি? ফর্মালিটি তার ঘনিষ্ঠর সাথে কানেক্টেড না, তাই না? তাহলে আমাদের অপশন ডি ও বাদ। সিম্পল। সো আমাদের অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আমাদের 4 নাম্বার কোশ্চেন খেয়াল করো। 4 নাম্বার কোশ্চেন খেয়াল করো কি কি আছে। হোয়াট ডাজ ইমোশনাল সাপোর্ট মিন? ইমোশনাল সাপোর্ট মানে কি? টেক্সটে পড়ানোর সময় বললাম না, ইমোশনাল সাপোর্ট মানে হচ্ছে যে একটা মেন্টাল সাপোর্ট দেওয়া, সেটা মানে হচ্ছে ইমোশনাল সাপোর্ট, বা মানসিকভাবে যে একটা সাপোর্ট দেওয়া, সেটা হচ্ছে আমাদের ইমোশনাল সাপোর্ট, বা হচ্ছে মেন্টাল সাপোর্ট, বা মানসিকভাবে যে একটা সাপোর্ট আমরা পাই আমাদের রিলেশনশিপ থেকে, সেটা হচ্ছে আমাদের ইমোশনাল সাপোর্ট। হোয়াট ডাজ ইমোশনাল সাপোর্ট মিন? ইমোশনাল সাপোর্ট মিনস কমফোর্ট অ্যান্ড কেয়ার ডিউরিং দি স্ট্রেস। এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। কেন? কারণ দেখো, কমফোর্ট অ্যান্ড কেয়ার ডিউরিং দি স্ট্রেস মানে কি? কমফোর্ট, ইমোশনাল সাপোর্ট আমাদেরকে কি করে? কমফোর্ট করে না, কমফোর্টেবল ফিল করি না আমরা যখন একটা মানুষের কাছ থেকে, বা আমাদের যে অন্য যে রিলেশনশিপ আছে, আমাদের বন্ধু বান্ধব হতে পারে, সেটা আমাদের বাবা মা হতে পারে, আমাদের আমাদের কলিগ হতে পারে, এনিওয়ান হতে পারে, এবং তাদের কাছ থেকে যখন আমরা একটা ইমোশনাল সাপোর্ট পাই, তখন কিন্তু আমরা যখন ডিস্ট্রেসে থাকি, বা আমরা যখন একটা ডিপ্রেশনে থাকি, বা আমরা যখন একটা মন খারাপ হয়, তখন কিন্তু আমরা খুব একটা সাপোর্ট পাই। আমরা কেন পাই? কারণ আমরা কমফোর্টেবল ফিল করি, যে কমফোর্ট, আমরা কমফোর্ট ফিল করি, এবং আমরা কেয়ার ফিল করি ডিউরিং ডিস্ট্রেসে যখন আমরা থাকি, তখন আমরা কেয়ার ফিল করি এবং কমফোর্ট ফিল করি। তাই তো আমরা ইমোশনাল সাপোর্টটাকে আমরা সিক করি, তাই না? আমরা যখন কোনো ডিস্ট্রেসে থাকি, আমরা কি চাই? আমরা চাই যে আমাদেরকে কেউ জিজ্ঞেস করুক যে আমরা কেমন আছি, আমাদেরকে কেউ কেয়ার করুক, আমাদেরকে কেউ কমফোর্ট করুক। এই জন্য কিন্তু আমরা ইমোশনাল সাপোর্টটা সিক করি অন্য একটা পার্সনের কাছ থেকে। তাই আমাদের অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে অন্য অপশনগুলো কেন হবে না খেয়াল করো। যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, নো। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স মানে কি? আমি তোমাদেরকে আগেও বললাম না, ফাইন্যান্সিয়াল মানে হচ্ছে আর্থিক বা অর্থের সাথে যেটা কানেক্টেড, সেটাকে বলে হচ্ছে ফাইন্যান্সিয়াল। এটা অর্থ। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স এটাও হবে না। সি নাম্বার অপশন কি আছে দেখো, ফিজিক্যাল প্রোটেকশন। ফিজিক্যাল প্রোটেকশন কি? ফিজিক্যাল প্রোটেকশন পড়লে হচ্ছে শারীরিকভাবে যেটা বোঝায়, সেটা তো হচ্ছে ফিজিক্যাল প্রোটেকশনের জন্য, মানে শারীরিকভাবে যে প্রোটেকশনটা, সেটার জন্য কি আমরা ইমোশনাল সাপোর্ট সিক করি না তো? তাহলে আমাদের অপশন সিও বাদ। অপশন ডি কি দেখো, সোশ্যাল কম্পিটিশন। সোশ্যাল কম্পিটিশন মানে কি? সামাজিক প্রতিযোগিতা। সামাজিক প্রতিযোগিতাতে জিতার জন্য কি আমরা ইমোশনাল সাপোর্ট সিক করি না তো? তাহলে আমাদের এটাও বাদ। তাহলে আমাদের কি থাকে? অপশন বি, হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে ইমোশনাল সাপোর্ট আমরা কেন সিক করি, বা আমাদের কেন ইমোশনাল সাপোর্ট দ্বারা কি বোঝায়? কমফোর্ট অ্যান্ড কেয়ার ডিউরিং ডিস্ট্রেস, এটা মানে হচ্ছে ইমোশনাল সাপোর্ট। ওকে, বোঝা গেল? ওকে, আমরা তাহলে এখানে দেখো অ্যান্সার গুলো দেওয়া আছে 4টা কোশ্চেনেরই। তোমরা সাইট যখন পড়বা, পিডিএফ যখন তোমরা পড়বা, তখন যেন তোমাদের হেল্প হয়, এই জন্য আমি এভাবে জানিয়েছি। আমরা তাহলে পরের টপিকে যাচ্ছি। সরি, এই যে দেখো এখানে কি আছে। এখানে আছে হচ্ছে রাইট এ সামারি ফলোইং দ্য ফ্যামিলি রিলেশনশিপ। একটা টেক্সট দেওয়া আছে, এই টেক্সটের বলছে হচ্ছে সামারি লেখার জন্য। এখানে আমি তোমাদেরকে কিছু কথা বলবো। সামারি তোমাদের লেখার ক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম ফেস করো তোমরা, ঠিক আছে? তো সামারি লেখার জন্য তোমাদেরকে কিছু পয়েন্টস তোমাদেরকে মাথায় রাখতে হবে অলওয়েজ। তাহলে কিন্তু তোমরা সামারিতে খুব ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবা, ঠিক আছে? আমরা তাহলে একটা প্যাসেজটা পড়ি, কি কি আছে প্যাসেজে খেয়াল করো।
প্যাসেজে আছে হচ্ছে দ্য টেক্সট ডিসকাসেস দ্য ইম্পর্টেন্স অফ রিলেশনশিপ। এই দেখো, দ্য টেক্সট ডিসকাসেস দ্য ইম্পর্টেন্স অফ রিলেশনশিপস ইন হিউম্যান লাইফ। অর্থাৎ যে টেক্সটটি আছে সেটি হিউম্যান লাইফের যে ইয়েতে আছে, মানে কি কি বলা যায় এটাকে, হিউম্যান লাইফের যে ইম্পর্টেন্স সেটি হচ্ছে ডিসকাস করে বা আলোচনা করে। ডিসকাসেস মানে কি, আলোচনা করা। দ্য টেক্সট ডিসকাসেস, টেক্সটটি আলোচনা করে দ্য ইম্পর্টেন্স অফ রিলেশনশিপ, রিলেশনশিপের যে ইম্পর্টেন্স বা গুরুত্ব সেটি, রিলেশনশিপ মানে কি সম্পর্কের যে গুরুত্ব সেইটি হচ্ছে ডিসকাস করে, মানে ডিসকাস করে টেক্সটে। ইন হিউম্যান লাইফ, ইন হিউম্যান লাইফ মানে হচ্ছে মানুষের জীবনে রিলেশনশিপটা কেন গুরুত্বপূর্ণ, এই টেক্সটটা হচ্ছে সেটি আলোচনা করে বা সেটি ডিসকাস করে। ওকে, emphasizing that, as Aristotle noted, যে টেক্সট শুরুতে অ্যারিস্টটলের একটা উক্তি ছিল না, সেটার কথাই ওখানে বলা হয়েছে যে emphasizing that, as Aristotle noted, অ্যারিস্টটল যেভাবে নোট করেছিল বা অ্যারিস্টটল যেভাবে বলেছিল, কি বলেছিল, হিউম্যানস আর, মানুষ, ইনহেরেন্টলি সোশ্যাল বিংস। অর্থাৎ ইনহেরেন্টলি সোশ্যাল বিং মানে কি, টেক্সটের শুরুতে আমরা পড়ছিলাম না যে হচ্ছে অ্যারিস্টটল বলছিল যে ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যানিমাল, এটা এখানে বলা হয়েছে যে ওইটাকে আমরা কিভাবে সামারাইজ করতে পারি। অ্যাজ অ্যারিস্টটল নোটেড, অ্যারিস্টটল যেভাবে বলেছিল, হিউম্যানস আর ইনহেরেন্টলি এ সোশ্যাল বিং। ওকে, বোঝা গেল? সোশ্যাল বিং মানে কি, সামাজিক যে একটা জাতি, সেটাকে আমরা বলা হয় যে সোশ্যাল বিং থেকে, হিউম্যান বিং থেকে সোশ্যাল বিং। ওকে, এটা হচ্ছে বলা হয়েছে। তো রিলেশনশিপস, whether familial, social or professional, okay, relationships, whether familial মানে কি, হয় পারিবারিক, রিলেশনশিপ গুলো কি, যে সম্পর্কগুলো আছে সেগুলো হয় পারিবারিক হবে, আর না হয় সামাজিক হবে, সোশ্যাল হবে, অথবা প্রফেশনাল হবে। ঠিক আছে, এগুলোই তো, তাই না? ঘুরে ফিরে এগুলোই আসে সম্পর্কের ক্ষেত্রে। প্রোভাইড এসেনশিয়াল কম্প্যানিয়নশিপ, তাহলে কি বোঝায় এখানে? দেখো, যেগুলো কম্প্যানিয়নশিপ আমাদেরকে দেয়, যেগুলো প্রোভাইড কম্প্যানিয়নশিপ মানে যেগুলো আমাদেরকে সঙ্গ দেয়। প্রোভাইড এসেনশিয়াল, জরুরি যে সঙ্গটা আমাদের, প্রোভাইড এসেনশিয়াল কম্প্যানিয়নশিপ অ্যান্ড, এবং ইমোশনাল সাপোর্ট, মানসিকভাবে যে একটা সাপোর্ট আমরা ফিল করি এটার মাধ্যমে। দে কন্ট্রিবিউট significantly to our emotional health, okay, allowing us to share joy and lessen sorrow, মানে কি, they contribute significantly to our emotional health। অর্থাৎ এই সম্পর্কের যে একটা সঙ্গ বা একটা যে কম্প্যানিয়নশিপ, হ্যাঁ, সেটি আমাদেরকে কি করে, আমাদেরকে একটা ভালো ইমোশনাল হেলথ রাখতে সাহায্য করে। allowing us to share joy, আমাদেরকে যে আমরা জয়, বা আমরা যখন একটা, জয় মানে কি, খুব খুশি আনন্দ, এটা বোঝায়, জয় মানে হচ্ছে এটা বোঝায়, আমরা যখন খুব খুশি থাকি সেটা আমাদেরকে শেয়ার করতে সাহায্য করে। এবং লেসেন আওয়ার সরো, লেসেন মানে কি, কমানো, এটা মানে কি, লেসেন মানে কি কমানো। তো সরো মানে কি, দুঃখ, কষ্ট, বেদনা, এটা মানে হচ্ছে সরো বোঝায়। আমি লিখে দিচ্ছি, দুঃখ, এবং জয় মানে হচ্ছে সুখ বা হ্যাপিনেস। ঠিক আছে, তাহলে কি বোঝা গেল? তাহলে দে কন্ট্রিবিউট সিগনিফিকেন্টলি টু আওয়ার ইমোশনাল হেলথ, আমাদের যে রিলেশনশিপ গুলো আছে সেগুলো আমাদেরকে সিগনিফিকেন্টলি আমাদেরকে কন্ট্রিবিউট করছে। কোথায় কন্ট্রিবিউট করছে? ইমোশনাল হেলথ মানে আমাদের মানসিক স্বাস্থ্য কন্ট্রিবিউট করছে, অ্যান্ড লাভ, মানসিক স্বাস্থ্য কন্ট্রিবিউট করছে, অ্যালোয়িং আস টু শেয়ার, আমাদেরকে সাহায্য করছে বা আমাদেরকে শেয়ার করতে সাহায্য করছে। কি শেয়ার করতে? জয় অ্যান্ড লেসেন আওয়ার সরো, অর্থাৎ আমাদেরকে সুখ, আমরা যখন সুখ হচ্ছে শেয়ার করলে এটা বাড়ে, হ্যাঁ, এই জন্য এটা বলা হয়েছে যে আমাদেরকে সুখ শেয়ার করতে, এবং লেসেন সরো অর্থাৎ দুঃখ কষ্ট দূর করতে বা দুঃখ কষ্ট কমাতে। ওকে, ট্রাস্ট, রেসপেক্ট অ্যান্ড লাভ আর ক্রুশাল for building strong relationships, while selfishness and quarreling can lead to conflict and এবং isolation। ঠিক আছে, তাহলে এই লাইনের অর্থ কি বোঝা গেল? এই লাইনের অর্থ হচ্ছে যে ট্রাস্ট মানে কি, বিশ্বাস, রেসপেক্ট মানে কি, সম্মান, অ্যান্ড লাভ এবং ভালোবাসা, আর ক্রুশাল
ফর বিল্ডিং স্ট্রং রিলেশনশিপ। এবং এবং আমাদের যে বিশ্বাস, সম্মান এবং ভালোবাসা, আমাদেরকে এটি খুব ভালোভাবে স্ট্রংলি বিল্ড করতে, যে বিল্ডিং স্ট্রং রিলেশনশিপস, খুব ভালো একটি গভীর এবং খুব স্ট্রং একটা বন্ডিং ক্রিয়েট করতে এটা কিন্তু আমাদেরকে কি করে, এটি আমাদেরকে সাহায্য করে এই রিলেশনশিপটা। কেন? কারণ কি? দেখো এরপরে কি বলা হচ্ছে, ওয়াই সেলফিশনেস অ্যান্ড কোয়ারেলিং ক্যান লিড টু কনফ্লিক্ট। অর্থাৎ অপরদিকে সেলফিশনেস মানে কি, যারা হচ্ছে খুব একা একা থাকতে পছন্দ করে, বা যারা খুব সেলফিশ, যারা সব সময় খুব নিজেকে নিয়ে ভাবতে পছন্দ করে, তাদেরকে সেলফিশ বলা হয়। সেলফিশ থেকে সেলফিশনেস ওয়ার্ডটা আসছে, ঠিক আছে? তো ওয়াই সেলফিশনেস অ্যান্ড কোয়ারেলিং মানে কি, ঝগড়া করা। কোয়ারেল থেকে কোয়ারেলিং ওয়ার্ডটা আসছে। ক্যান লিড টু কনফ্লিক্ট মানে যে এই যে সেলফিশনেস এবং ঝগড়া করা কি করে, আমাদেরকে কনফ্লিক্টের দিকে মানে উদ্বুদ্ধ করে, বা কনফ্লিক্ট বা একটা বিবাদ। কনফ্লিক্ট মানে হচ্ছে বিবাদ, ঝামেলা, এই টাইপের একটা জিনিস বুঝায়। পিস অ্যান্ড কনফ্লিক্টটা তোমাদের একটা লেসন আছে, ওখানে তোমরা কনফ্লিক্ট নিয়ে খুব বিস্তারিত পড়তে পারবা। কনফ্লিক্ট মানে হচ্ছে বিবাদ বা ঝামেলা বুঝায় আর কি, এই টাইপের। তাহলে সেলফিশনেস এবং ঝগড়া করা ক্যান লিড টু কনফ্লিক্ট অ্যান্ড আইসোলেশন। অর্থাৎ সেলফিশনেস ইজ রিলেটেড টু আইসোলেশন। ওকে, যারা সেলফিশ তারা খুব দেখবা আইসোলেটেড থাকতে খুব পছন্দ করে, তারা খুব একা একা থাকতে পছন্দ করে, আটকা জায়গার মধ্যে থাকতে পছন্দ করে। যারা সেলফিশ তারা কিন্তু আইসোলেশনে চলে যায়। এবং যারা ঝগড়া করে তারা কিন্তু কনফ্লিক্ট বাধায় দেয়, সমাজে কিন্তু তারা কনফ্লিক্ট বাধায় দেয়। এই জন্য বলা হয়েছে কি, যে সেলফিশনেস আইসোলেশনের দিকে ধাবিত করে, এবং কোয়ারেলিং বা ঝগড়া করা ক্যান লিড টু কনফ্লিক্ট, অর্থাৎ বিবাদের দিকে আমাদেরকে ধাবিত করে বা আমাদেরকে অনুপ্রাণিত করে। তাহলে এর পরের লাইন কি দেখো, আলটিমেটলি কানেকশনস উইথ আদার্স মানে অন্যদের সাথে যে আমাদের একটা কানেকশন বা বন্ডিং, কানেকশনস উইথ আদার্স এনরিচ আওয়ার লাইফস মানে আমাদের যে জীবন, সেই জীবনকে সমৃদ্ধ করে। এনরিচ মানে কি, সমৃদ্ধ করা। ওকে, এনরিচ আওয়ার লাইফ অ্যান্ড এবং আর ভাইটাল ফর আওয়ার ওয়েলবিং মানে আমাদের ওয়েলবিং মানে আমরা যখন ভালো থাকতে পারি সেটাকে আমরা বলি কি, ওয়েলবিং বলি না আমরা, এটাকে বলা হচ্ছে ওয়েলবিং। তাহলে দেখো আলটিমেটলি সর্বশেষে বা পরিশেষে বলা যায় যে কানেকশনস উইথ আদার্স এনরিচ আওয়ার লাইফস অ্যান্ড আর ভাইটাল ফর আওয়ার ওয়েলবিং। অর্থাৎ যে কানেকশনগুলো আছে সেগুলো আমাদের জীবনকে সমৃদ্ধ করতে সাহায্য করে, এবং আমাদের ওয়েলবিং এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। এই যেখানে বলা হয়েছে আর ভাইটাল ফর আওয়ার ওয়েলবিং, আমাদের ওয়েলবিং এর জন্য খুব জরুরি, এটা বুঝায়। এজন্য ইন সামারি তোমাদেরকে যদি আমি বলতে চাই যে এখানে পুরো টেক্সটার একটা সামারি বলা হয়েছে, এবং তোমরা খেয়াল করো এখানে কয় লাইন আছে, খেয়াল করো পুরো টেক্সটটা কিন্তু অনেক বড় ছিল, আমি তোমাদেরকে যখন বুঝাইলাম অনেক বড় ছিল, কিন্তু এখানে খেয়াল করো কত লাইন আছে, এক লাইন, তারপর এখানে কত লাইন, তারপর হচ্ছে 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন। এখানে কিন্তু 5 লাইনের মধ্যে শেষ করছে সামারিটা, ঠিক আছে? কিন্তু জাস্ট 5 লাইন এখানে লেখা আছে, কিন্তু টেক্সটটা কিন্তু অনেক বড় ছিল না? এখন তোমরা যারা সামারি লিখতে যাবা, তোমরা যে প্রবলেমটা ফেস করো, তোমরা কিন্তু অনেকে কি করো, মানে যারা খুব কি বলবো, যারা একটু ইজিলি না মার্ক পেতে চায় তারা কি করে জানো, তারা হচ্ছে টেক্সট থেকে ফুল একটা লাইন বসায় দেয় সামারিতে। টিচার কিন্তু ওইখানে ওর মার্কটা কাটবে, এবং দেখা যাবে ধরো 5 আছে সামারিতে, সাপোজ ধরো 5 আছে, 5 থাকার পরে ও কিন্তু সামারিতে 1 পায়, 2 পায়, মাঝে মধ্যে 0ও পায়। ঠিক আছে, কেন পায়? কারণ ও ডিরেক্ট লাইন তুলে দেয় টেক্সট থেকে। এই ভুলটাই করা যাবে না। সামারি লেখার নিয়মই হচ্ছে, আমি তোমাদেরকে দেখাই, এই যে আমি তোমাদেরকে এখানে একটু বুঝাই দিই, হ্যাঁ, সামারি কিভাবে লিখতে হবে। এখানে কিছু পয়েন্ট আমি তোমাদেরকে অ্যাড করি, দেখো খেয়াল করো, সামারি লেখার কিছু টেকনিক আছে, টেকনিকগুলো খেয়াল করো। সামারি লেখার টেকনিক, ওকে ওকে ওকে, খেয়াল করো। এই যে দেখো, 1 নম্বর পয়েন্ট যদি আমরা বলি, কি করতে হবে, পুরো টেক্সটটা আগে তোমাদেরকে পড়ার দরকার নেই। তোমরা যখন সামারি লিখতে যাবা তখন জাস্ট একবার চোখ বোলাবা,
মানে কি কি কোথায় কি আছে, কি কি ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, বা যদি 3টা 4টা প্যারা থাকে টেক্সটে, 3টা 4টা প্যারার ফার্স্ট লাইনটা তোমরা পড়বা। পড়ে তো ওই প্যারা সম্পর্কে তোমাদের একটা একটা ধারণা হবে না? ধারণা হবে তো। তো ওই 3টা 4টা লাইন পড়ে, ধরো 3টা প্যারা দেওয়া আছে মানে এইচএসসি কোশ্চেন, তো এইচএসসি এর মধ্যে এরকমই থাকে, ধরো 2টা বা 3টা প্যারা দেওয়া থাকে টেক্সটে। তারপরে ওখান থেকে বলে যে একটা সামারি লিখতে বলে, এবং তোমরা ওখানে বিপদে পড়ো যে সামারি কিভাবে লিখবো, বা সামারি কোত্থেকে লিখবো বা কিভাবে লিখবো। তো সামারি লেখার কিছু টেকনিক আছে। ধরো তোমাদের 1 পেজ আছে, পুরো 1 পেজ একটা টেক্সট আছে, কিন্তু তুমি তো সামারি 1 পেজ লিখতে পারবে না। তোমাকে 5 মার্কের জন্য তোমাকে হায়েস্ট 4 থেকে 5 লাইন লিখতে হবে, ম্যাক্সিমাম 5 লাইন। 5 লাইনের বেশি লিখলেই তোমার উল্টা বাজে নাম্বার দিবে টিচার। ঠিক আছে, 5 লাইন লিখো, ধরো 5 লাইন লিখতে হবে। তো 5 লাইন তুমি কেমনে লিখবা? 5 লাইন তোমাকে এভাবেই লিখতে হবে যেন তোমাকে 5-এ 5 না দিলেও 4 যেন তোমাকে টিচার দেয়। তো 4 উঠানোর জন্য তোমাকে কি করতে হবে? আবার যখন যদি ভালো হয় সামারি, ধরো খুব তুমি ভালো লিখছো, তাহলে কিন্তু টিচার তোমাকে 5-এ 5ই দিয়ে দিবে। ঠিক আছে, ওইটা 5-এ 5 পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে খেয়াল করো। প্রথমে তোমাকে 3টা প্যারার ফার্স্ট লাইন পড়তে হবে। ফার্স্ট লাইন পড়ে ওই 3টা প্যারা সম্পর্কে তোমাকে একটা ধারণা হবে না, যে এখানে কি বলতে চাইছে, ধারণা হইলো। হওয়ার পরে তোমাদেরকে ওই 3টা সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলো তোমাকে বুঝতে হবে, যে এই ওয়ার্ডগুলো দেখি বোঝানো হয়েছে। ওয়ার্ডগুলো তুমি বুঝলা, বুঝার পর তুমি সিনোনিম অ্যান্টোনিম ইউজ করবা। একটা ওয়ার্ডের সিনোনিম অ্যান্টোনিম কিন্তু অনেকগুলো হইতে পারে। এবং ধরো সিনোনিম তুমি লিখতে চাও, তুমি প্যাসেজের যে সিনোনিম গুলো আছে, বা তোমার তো সব পড়ার দরকার নেই, ওই 3টা লাইনের সিনোনিম, 3টা লাইনের মধ্যে যে ইম্পর্টেন্ট যে ওয়ার্ড গুলো, সেগুলো সিনোনিম তুমি মাথার মধ্যে আনবা। এর জন্য কিন্তু তোমাকে ভোকাবুলারিতে অনেক স্ট্রং হইতে হবে। ঠিক আছে, তো এর জন্য হচ্ছে তুমি ইয়ে করবা, ওই 3টা লাইনের ওয়ার্ড গুলো তুমি যখন মাথার মধ্যে তোমার আসবে, তখন তুমি ওই ওয়ার্ড গুলোর সিনোনিম বা অ্যান্টোনিম তুমি মাথার মধ্যে আনবা। এনে তুমি ওই 3টা লাইনে লিখবা, কিন্তু কিভাবে ডিফারেন্টলি, সিনোনিম অ্যান্টোনিম ইউজ করে। তাহলে টিচার তোমাদের প্রতি একটা খুব ভালো একটা ইম্প্যাক্ট আসবে, এবং টিচার বুঝবে যে তোমার ভোকাবুলারি খুব স্ট্রং। এই জন্য তোমাকে ভালো একটা নাম্বার দিবে সামারিতে। ওকে, দেখা বুঝা গেল? তাহলে হচ্ছে ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমাদের 3টা প্যাসেজের, মানে দেখো আমি লিখে দিচ্ছি তোমাদেরকে। ধরো 3 প্যারা আছে, 3 প্যারার প্রথম লাইন পড়া অর্থসহ। ওকে, 2 নম্বর পয়েন্ট খেয়াল করো। 2 নম্বর পয়েন্টে তোমরা অর্থ তো বুঝলা, 3টা প্যারার প্রথম লাইন পড়লা, অর্থ বুঝলা, অর্থ বুঝার পরে ইম্পর্টেন্ট ওয়ার্ড ফাইন্ড আউট করা। ইম্পর্টেন্ট ওয়ার্ড বের করা, তারপরে 3 নম্বর পয়েন্ট, ইম্পর্টেন্ট ওয়ার্ড বের করার পরে ওগুলো সিনোনিম অ্যান্টোনিম থার্ড তোমরা বের করবা। সিনোনিম অ্যান্টোনিম ইউজ করা। ওকে, তারপরে 4 নম্বর কোশ্চেন, মানে 4 নম্বর পয়েন্ট হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম তুমি ইউজ করলে তো টিচার তোমাকে তো আর বেশি নাম্বার দিয়ে দিবে না। ম্যাক্সিমাম তুমি 5 লাইন লিখতে পারবে সামারিতে, ম্যাক্সিমাম 5 লাইন। ম্যাক্সিমাম 5 লাইনস লিখা, ওকে। এরপরে 5 নম্বর পয়েন্ট হচ্ছে ম্যাক্সিমাম 5 লাইন লিখলা, তুমি হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম ইউজ করলা, 3 লাইন হইলো তোমার। 3টা প্যারার 3 লাইন হইলো, আর 2 লাইন তুমি কিভাবে লিখবা? পুরা 3 লাইন পড়ে তোমার পুরা প্যাসেজটা সম্পর্কে একটা ধারণা হবে না, যে রিলেশনশিপ নিয়ে আমরা যে সামারিটা একটু আগে দেখলাম, ওখানে লাস্টে কি দিয়ে শেষ করছে, অ্যাপারেন্টলি ইউজ করছে, বা অ্যাট দ্য এন্ড অফ দ্য প্যাসেজ তোমরা এটা ইউজ করতে পারো, বা অ্যাপারেন্টলি, অথবা হোয়াট এভার বা ওয়েন এভার, এই টাইপের ফ্রেজ তোমরা ইউজ করতে পারো। হ্যাঁ, বা এই টাইপের যে এন্ডিং দেওয়া হয়, হ্যাঁ, এন্ডিং দেওয়ার ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে একটু সতর্ক থাকতে হবে, যে এই টাইপের ওয়ার্ডগুলো তোমরা ইউজ করতে পারো। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাপারেন্টলি ইউজ করতে পারো, অথবা at the end of the passage
at the end of the passage এটা ইউজ করতে পারো, এভাবে লিখতে পারো at the end of the passage we can see that, বা we can see that যে লাইনটা আছে ওই লাইনটাই তুমি বললা। তো এভাবে তুমি 3-4টা ওয়ার্ডের মধ্যে তুমি শেষ করবা এবং 5টা লাইনের মধ্যে শেষ করবা। এবং খেয়াল রাখবা যেন তোমাদের প্যাসেজটা ধরো 3 ভাগ আছে, এই যে ধরো এই যে 3 প্যারা আছে, হ্যাঁ 3 প্যারার মধ্যে লাস্ট পয়েন্ট আমি যেটা অ্যাড করবো সেটা হচ্ছে যে 6 নাম্বার পয়েন্টটা ধরো তোমার 3টা প্যারা আছে প্যাসেজে, ঠিক আছে? 3টা প্যারার মধ্যে তোমাকে 1/3 লিখতে হবে, মানে 3 ভাগের 1 ভাগ লিখতে হবে তোমার প্যাসেজ, মানে তোমার সামারি। এই যে 3 ভাগের 1 ভাগ বা 1/3 সামারি লেখা, 1/3 সামারি লেখা। বুঝা গেল? ওকে, তাহলে রিভিউ করতেছি তোমাদেরকে আমি আরেকবার। খেয়াল করো যে সামারি লেখার কিছু টেকনিক। প্রথম পয়েন্টে 3 প্যারার প্রথম লাইন পড়া, অর্থ সহ পড়লা। ইম্পর্টেন্ট ওয়ার্ড বের করা, 3টা লাইনের মধ্যে যে ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলো আছে তোমরা সেগুলো বের করলা। বের করার পরে তোমাদের পরের 3 নাম্বার ধাপ কি? 3 নাম্বার ধাপ হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম ইউজ করা। যে ইম্পর্টেন্ট 3 লাইনে যে ইম্পর্টেন্ট লাইনগুলো আছে, ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো আছে, ওই ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোর সিনোনিম অ্যান্টোনিম ইউজ করলা। কয় লাইন হলো? 3 লাইন। 4 নাম্বার লাইনে কি করবা? 4 নাম্বার লাইনে ওই যে তুমি এটা ইউজ করবা, এই যে অ্যাপারেন্টলি এট দ্য এন্ড, অ্যাপারেন্টলি ইউজ করবা, অথবা অ্যাপারেন্টলি লেখার পর কিন্তু অবশ্যই কমা দিতে হবে। অ্যাপারেন্টলি ইউজ করার পর তোমরা যে প্যাসেজটার একটা ধারণা সেটা তোমরা ক্লিয়ার করবা। লাস্ট লাইন বা এট দ্য এন্ড অফ দ্য প্যাসেজ এটাও ইউজ করতে পারো। এরপরে লাস্টলি তোমরা যেটা করবা অবশ্যই তোমার মাথায় রাখবা যে 3 প্যারা থাকলে 3 প্যারার 1 ভাগ, মানে 3 প্যারার এই যে এখানে লিখলাম না 1/3, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ তোমাকে সামারি লিখতে হবে। বুঝা গেল? এটা হচ্ছে মেইন টেকনিক সামারি লেখার। 3 ভাগের 1 ভাগ তোমাকে লিখতেই হবে। এটা ছাড়া তোমাকে সামারিতে ভালো নাম্বার তোমাকে কেউই দিবে না। তুমি যত ভালোই সামারি লেখো, যত বড়ই লেখো, প্যাসেজের অর্ধেক তুমি তুলে দাও, তোমাকে কোনো লাভ নাই। তোমাকে 5-এ 5 তো দিবেই না, বরঞ্চ 5 লাইনের বেশি হলে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে টিচারের মেন্টালিটির প্রতি। তাই আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে প্যাসেজের 1/3 লেখা, ঠিক আছে? বুঝা গেল? তাহলে আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই আমি শেষ করছি। এটা হচ্ছে তোমাদের সামারির যে একটা বেসিক একটা ধারণা, যে সামারিতে তোমরা 5/5 কিভাবে ক্যারি করতে পারো, অথবা 10/10 কিভাবে ক্যারি করতে পারো। ওকে, এটা হচ্ছে তোমাদের টেকনিক। তোমরা যদি এই টেকনিকে সামারিটা লিখতে পারো তাহলে কিন্তু আশা করা যায় যে তোমরা খুব ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবা। এবং তাহলে আমি এই ক্লাসটা এখানেই শেষ করছি। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাসটা খেয়াল করার জন্য। তোমাদের সবাইকে থ্যাংক ইউ। ওকে, তাহলে আজকে আমি ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ আমাদের পুরো মানবিকিয়ান টিম থেকে তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া। বেস্ট অফ লাক। তোমাদের সামনে পরীক্ষা, ইংলিশ প্র্যাকটিস করো। আমি যেভাবে পড়ায় দিলাম, যেভাবে টেকনিক বলে দিলাম, ভোকাবুলারি স্ট্রং করো, সামারি প্র্যাকটিস করো, ওয়ার্ড মিনিং শিখো, লেখা প্র্যাকটিস করো, রাইটিং প্র্যাকটিস করো, তাহলে তোমাদের রাইটিংটাও খুব ভালোভাবে এনরিচ হবে। তো ইংলিশ ফটোর থেকে টেক্সট বেসড তোমরা কিছু টেক্সট লেখার প্র্যাকটিস করো, তাহলে তোমাদের লেখাও খুব তাড়াতাড়ি হবে। দেখা যাবে টাইমের মধ্যে তোমরা শেষ করতে পারবা এবং রাইটিং পার্টও তোমরা ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা। ঠিক আছে? ইংলিশ ফার্স্ট পেপার তাহলে তোমরা এভাবে পড়তে থাকো। আর পাশাপাশি তো আমাদের টিম আছে, মানবিজ্ঞান টিম আছে। সবাইকে ধন্যবাদ। আর আজকে ক্লাস এখানেই। সবাইকে থ্যাংক ইউ। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।